লিখছেন সবাই? একটু সাইডে জায়গা রাখবেন, আমরা ওই কিছু সেকশন আরো কিছু নোট দিব, ওটা লিখবেন। শুধু চার্টটা ওঠান। লেখা শেষ? আচ্ছা, একটু একটু দ্রুত লেখেন। জি। অতিরিক্ত চিফ ও 7 বছর। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 7 বছর। জি। 5 বছর। 7 বছর, হ্যাঁ। এখন আসি, আলোচনায় চলে আসি, সম্ভবত সবার লেখা আছে। দেখেন এই যে যে চার্টটা তৈরি করছি, এই চার্টটা আপনার মাথায় রাখতেই হবে। এর ভিতর কোনো একটা যদি মিসিং হয়, এরপরে যা পড়াবো কোনো কিছু রাখতে পারবেন না। কারণ কি? দেখেন, আপনাকে বলা হলো যে আমি আপনাদেরকে খাবার দিব। এখন আপনাকে সবাইকে পাত্র নিয়ে আসতে বলা হয়েছে, যে গামলা হোক বা প্লেট বাটি হোক, আপনি নিয়ে আসবেন। আপনি না নিয়ে চলে আসছেন, আমি কি আপনাকে খাবার দিতে পারবো? পারবো না। অথবা আপনি ছোট একটা পাত্র নিয়ে আসছেন, আমি যত খাবার দিই না কেন, ওই পাত্রের অতিরিক্ত যেটা, সেটা কিন্তু বাইরে পড়ে যাবে। এই জন্য আপনাকে বড় পাত্র রাখতে হবে। এইটাই হচ্ছে সে বড় পাত্র। এই ফাউন্ডেশন যদি আপনার ঠিক থাকে, বাকি এরপরে দাঁড়ায়, এটা হচ্ছে বেস। এর উপরে আমি যা পড়াবো, দেখবেন যে সবকিছু মজা লাগতেছে এবং বুঝতেছেন আপনি। আপনি যদি আপনার বাড়ির কোন পাশে কোন রুমটা আছে এটা যদি জানা থাকে, তা আপনাকে মুহূর্তের মধ্যে যখন বলা হবে যে অমুক টেবিলের উপরে এই জিনিসটা আছে, আপনার ব্রেনটা দেখবেন যে চিত্রটাই চলে গেছে ঠিক ওই জায়গাটায়। কিন্তু আপনার যদি ওই চিত্রটা না জানা থাকে, তখন আপনি আন্দাজে খুঁজবেন কোথায়, কোন পাশে, দেখবেন যে উল্টা পাল্টা খুঁজতেছেন, জায়গা খুঁজে পাবেন না। এই জন্য এই বেসটা ঠিক রাখতে হবে। সিভিলের ক্ষেত্র, ক্রিমিনাল ক্ষেত্র। আজকের আলোচনা কিন্তু সিভিল নিয়ে না, ক্রিমিনাল নিয়ে, কিন্তু দুইটার সঙ্গে কিছু সামঞ্জস্যতা আছে। এই সামঞ্জস্যতা ধরে রাখার জন্যই এটা উল্লেখ করছি। কেন উল্লেখ করছি দেখেন, যখন আমরা এই জিনিসগুলো পড়বো, পড়ার পরে এই সিভিল যখন পড়বো, তখন সবকিছু এলোমেলো হয়ে যাবে, মনে হবে যে কোনটার সাথে কোনটা মিলতেছে না, এলোমেলো হয়ে যাচ্ছে। আমরা দেখেন, এই যে যে সিভিলে 5 শ্রেণীর আদালত আছে। প্রথম যখন এই যে বিসিএস ক্যাডাররা যেভাবে হয়, ওরকম বিজেএস ক্যাডার আছে, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে যারা পরীক্ষা দিয়ে পাশ করে, প্রথমে যখন জয়েন করে তারা হচ্ছে সহকারী জজ আদালতে জয়েন করে, সহকারী জজ। এরপরে যারা প্রমোশন পায়, সিনিয়র সহকারী জজ, তারপরে যুগ্ম জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, জেলা জজ। তাহলে সিভিলে কয়টা আদালত আছে? 5 শ্রেণীর আদালত আছে। এটা আইনটা আলাদা, সিভিল কোড অ্যাক্টের অনুযায়ী এটা গঠিত হয়। আর এই ক্রিমিনাল কোড গুলো সিআরপিসি অনুযায়ী গঠিত হয়েছে। এখন দেখেন, আমাদের এই যে কার কত লক্ষ টাকা এগুলো দরকার হবে না, তারপর আমি জাস্ট উল্লেখ করে রাখছি। 15 লক্ষ টাকা পর্যন্ত মামলা সব সহকারী জজ আদালত দেখেন। 15 লক্ষ 1 টাকা থেকে 25 লক্ষ টাকা পর্যন্ত সিনিয়র সহকারী জজ আদালতে মামলা দায়ের করা যায়, তিনি নিষ্পত্তি করেন। যখন 25 লক্ষ 1 টাকা হবে, থেকে আনলিমিটেড, কোন নাই, আর নির্ধারণ করা নাই, তখন সেই মামলাগুলো যুগ্ম জেলা জজ আদালতে হবে। অতিরিক্ত জেলা জজ আদালতে এই মামলা সাধারণত সরাসরি দায়ের করা যায় না।
করা যায় না, তবে এরা ক্ষমতাপ্রাপ্ত। যাই হোক, ওরা বিশেষ আইনে আরো কিছু মামলা তার দায়ের করা যায়, ওর দিকে আমরা যাবো না। আমরা চলে আসি ক্রিমিনাল কোর্টে। আজকে যেহেতু সিআরপিসি নিয়ে আলোচনা, এই ক্রিমিনাল কোর্টে যে ক্লাসিফিকেশন, এটা বলা আছে 6 ধারাতে। এই সিআরপিসি 6 ধারাতে আছে। দেখেন, আমি এই যে যে বোর্ডের যে চার্টটা দিয়েছি, এটা যদি এখন সংশ্লিষ্ট ধারা সহকারে আপনি পড়ে ফেলতে পারেন, এর ভিতরে 25 থেকে 30টা সালের প্রশ্ন পড়া হয়ে যাবে। আপনি যে মিলাই দেখবেন সালের প্রশ্ন, দেখবেন 25 থেকে 30টা সালের প্রশ্ন আপনার অটোমেটিক্যালি পড়া হয়ে গেছে। এখন দেখেন যে 6 নম্বর ধারাতে বলা আছে যে হাইকোর্ট, ওই সুপ্রিম কোর্ট এবং বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে গঠিত আদালত ব্যতীত ফৌজদারি আদালত 2 শ্রেণী। তাহলে এদের বাদ দিছে কোন কয়টা আদালত? দুইটা, 2 ধরনের আদালত। একটা হচ্ছে সুপ্রিম কোর্ট, আরেকটা হচ্ছে বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে। বর্তমানে বলবৎ অন্য একাধিক আইন আছে না? আছে, বাংলাদেশে 2000-এর উপরে আইন আছে। এখন এই 2000-এর উপরে আইনের মধ্যে কিছু কিছু আইনে আবার স্পেশাল আদালতের কথা উল্লেখ আছে। আমরা যদি যারা কোর্টে যাই নিয়মিত, আমরা দেখলে বুঝবো, জানি। যেমন নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আছে, তারপরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আছে, সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আছে, মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আছে, তো সাইবার ট্রাইব্যুনাল আছে। এই যে যে আলাদা আলাদা আদালত, এই আদালত গুলো গঠিত হয়েছে এই সিআরপিসি দিয়ে না। ওই আদালত গুলো গঠিত হয়েছে, আলাদা আলাদা আইন তৈরি করা হয়েছে। সেই আইনের মাধ্যমে বলা আছে যে আদালত গঠিত হবে, সেই আদালতে জজ কোন পর্যায়ের সমপর্যায়ের জুডিশিয়াল অফিসার হবেন, তিনি কিভাবে শাস্তি দিবেন, কত শাস্তি হবে, সবকিছু সেই জায়গায় ডিটেলস বলা আছে। তাহলে ওই আইনের বাদ দেওয়া হয়েছে। তার মানে এটা হচ্ছে ফাউন্ডেশন। এর বাইরে আরো অনেক বিশেষ বিশেষ আইনে বিভিন্ন সময় হবে, কেমন পর্যন্ত আরো আইন হবে, আইনের মাধ্যমে আলাদা আলাদা আদালত গঠিত হবে, সেগুলো বাদ। কারণ এগুলো তো সেই 1898 সালে এই সিআরপিসিটা তৈরি হয়েছে, তখন বলে দিচ্ছে। আর সুপ্রিম কোর্টটা যেহেতু এটি সাংবিধানিক প্রতিষ্ঠান, ওটা সংবিধানের মাধ্যমে গঠিত হয়েছে। এটা নিয়ে এই সিআরপিসিতে আলোচনা নাই। তাহলে সিআরপিসি নিয়ে আমরা ওই দুইটা জিনিস বাদ দেবো। 6 ধারাতেই বলে দেওয়া আছে, শুরুতেই এক্সেপ্ট বলে দেওয়া আছে। তাহলে বাদ। এরকম বলা হচ্ছে যে ক্রিমিনাল কোর্ট থাকবে 2 শ্রেণী, একটা হচ্ছে দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। দেখেন, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, এরপরে আর কোনো ব্যাখ্যা নাই। পরে 6-এর 2-তে যাই বলা হচ্ছে যে ম্যাজিস্ট্রেট আবার 2 ধরনের। একটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। 6-এর 3-এ গিয়ে বলতেছে যে ম্যাজিস্ট্রেট 4 ধরনের, 4 শ্রেণীর। বলতেছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। 2 নম্বরে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন এরিয়ার মধ্যে, তার নাম হবে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এরপরে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। খেয়াল করেন সালে প্রশ্ন কিভাবে আসছে যে ফৌজদারি আদালত কয় শ্রেণীর। তাহলে আমরা কয় শ্রেণী পেলাম? প্রথমত 2 শ্রেণীর। খেয়াল করেন 6-এর 1 ধারাতে 2 শ্রেণীর আদালত। আপনাকে অপশন দেবে, এই আপনার ভিতরে মনে আছে এই যে ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর, তারপরে এদিকে আবার মহানগরের 2 শ্রেণী আছে, এদিকে আবার প্রথমত দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত, ম্যাজিস্ট্রেট আবার 2 শ্রেণী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট। সব যখন মাথায় ঢুকবে, ওই প্রশ্ন দেখলে তখন প্যাচ লেগে যাবে। আর আপনার অপশন দেওয়া হবে যেদিকে আপনি কনফিউজ হবেন, ঠিক সেই অপশন গুলো দেওয়া হবে। এই জায়গায় দেওয়া হবে 2 শ্রেণীর, এরপরে 3 শ্রেণীর, 4 শ্রেণীর। এগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায় কোনটা হবে। তাহলে যদি শুরুতে দেখেন ফৌজদারি আদালত কয় শ্রেণীর? 2 শ্রেণীর। তাহলে এখন যদি ব্যাখ্যা আসি কি কি কোন শ্রেণীর, দায়রা আদালত আর ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে প্রশ্ন আসছে ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর? 2 শ্রেণীর। আমরা ধারা ধারা থেকে আরো 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট দেখবো, কিন্তু সাধারণত 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। একজন হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আসছি ম্যাজিস্ট্রেট, 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 4 শ্রেণীর। একটা হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই ম্যাজিস্ট্রেট আদালত যদি মেট্রোপলিটন এরিয়া অর্থাৎ মহানগরের মধ্যে হয়, দ্যাট মিনস এই যে ঢাকা মহানগরের ভিতরে যে 50টা থানা আছে ডিএমপির, এই থানা থেকে উদ্ভূত যে ক্রিমিনাল অফেন্স আছে, এই অফেন্সের বিচার হবে কোথায়? সিএমএম কোর্ট, দ্যাট মিনস চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখেন, এই যে মেট্রোপলিটন এরিয়ার মধ্যে কয় শ্রেণীর দেখতে পেয়েছি? চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এই 6 ধারাতে লাস্টে একটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের
এই জায়গায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ এই আদালতকে আলাদাভাবে ক্লাসিফিকেশন করা হয় নাই। এই আদালত, এই জায়গায় আদালত থাকবে, দুইটাকে আলাদা ক্লাসিফিকেশনটা করা হয়নি। তার মানে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা এই আইনের যে কাঠামো আছে এই জায়গায় ওইটাকে ক্লাসিফিকেশনটা করা হয়নি, যে এটার উপরে এটা এভাবে করা হয়নি। অর্থাৎ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যে ক্ষমতা আছে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সেই ক্ষমতা থাকবে। এটিও একই অবস্থা। এখন আসি যে এই জায়গায় কোন পর্যায়ে, সমপর্যায়ে, দেখেন এইটাকে আমি বলছি বেশ ধরবেন, এটা মুখস্থ থাকতেই হবে। এটাকে সঙ্গে এইগুলো যদি আমরা তুলনা করি তখন আমরা মিলাবো যে কোন শ্রেণীর জুডিশিয়াল অফিসাররা সমপর্যায়ের, যখন সিভিলে থাকেন তখন তার কোন কোন পর্যায়ে কোন র্যাঙ্কে থাকেন, যখন ক্রিমিনালে আছেন তখন কোন র্যাঙ্কের অফিসাররা সেই সমপর্যায়ে আসেন। এখন দেখেন দায়রা আদালত, দেখেন সিভিলে কি মহানগর আছে কোন কোর্ট? মহানগরের কোনো আলাদা কোর্ট নাই, অর্থাৎ একটাই, এই পাঁচটায়, এই পাঁচটার মধ্যে কোনো সিভিলে কোর্ট নাই। করেন হ্যাঁ, বিশেষ আইনে সেগুলো আলাদা, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গুলো আলাদা। এইটা বেসিক হচ্ছে এই পাঁচটা। আর এই জায়গায় দেখেন এইগুলো বেসিক, কিন্তু এই জায়গায় মহানগরের মধ্যে আলাদা আছে, মহানগরের বাইরে জেলার জন্য আলাদা আছে। তাহলে দায়রা আদালত দেখেন, ম্যাজিস্ট্রেট আদালতে যেরকম আমরা জেলার মধ্যে 4 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে, মহানগরের মধ্যে 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আছে। আর দায়রা আদালতেও জেলার মধ্যে 3 শ্রেণীর দায়রা আদালত থাকবে। এটা আবার বলা আছে 9 ধারাতে। শুরুতে 6 ধারাতে বলা আছে 6-1 যে 2 শ্রেণীর ফৌজদারি আদালত, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। এই 6 ধারাতে আর দায়রা আদালতের কোনো ব্যাখ্যা দেওয়া নেই। এই দায়রা আদালতের শ্রেণী বিভাগ বা কোন কোন শ্রেণীর জজ থাকবেন এই বিষয়গুলো বলা আছে 9 ধারাতে গিয়ে। 9 ধারাতে বলা হচ্ছে দায়রা জজ থাকবেন, অতিরিক্ত দায়রা জজ থাকবেন, যুগ্ম দায়রা জজ থাকবেন। তাহলে এই 3 শ্রেণীর দায়রা জজ থাকবেন। মহানগর এরিয়ার মধ্যেও শুধু আগে একটা মহানগর লাগাইছে, মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ। এখন আসেন এই যে যে ম্যাজিস্ট্রেটটা থাকলেন কোন পর্যায়ের, আমরা বললাম যে সমপর্যায়ের আছে। এই যে সহকারী জজ আদালত দেখছেন, তাহলে যিনি প্রথম জুডিশিয়াল দিয়ে জয়েন করেন তখন তিনি সহকারী জজ হন। তাকে যদি ম্যাজিস্ট্রেসিতে আনা হয়, দেখেন ক্রিমিনাল কোর্টে আনা হয়, তখন তাকে এই তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসাবে তাকে নিয়োগ দান করা হয়। তার মানে সহকারী জজ এবং দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সমপর্যায়ের, সমপর্যায়ের জুডিশিয়াল অফিসার, সেম র্যাঙ্কের অফিসার। এই আদালতে কোর্টে যায় কখনো দেখবেন না কোর্টের নাম যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালত লেখা থাকে না। এই 2 শ্রেণীর ম্যাজিস্ট্রেট লেখা থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এখন এই জায়গা থেকে আপনি আলাদা করতে পারবেন না যে এটি ইনি কি থার্ড ক্লাস নাকি সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এটা থাকবে সিনিয়র, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। একটু পাশে লিখে নেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে কোর্টে গিয়ে দেখবেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত যদি লেখা দেখেন তাহলে বুঝবেন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি শুধু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত লেখা থাকে তাহলে তিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতে পারেন, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হতে পারেন। তাহলে দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নাম, আদালতের নাম কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের যে কোর্টে বসেন সেই কোর্টের কোর্টের নাম হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখেন এই যে সহকারী জজ, সহকারী জজ যখন ম্যাজিস্ট্রেসি থাকবে তখন তার নাম থাকবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে আইনের এই সিআরপিসি অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখবো যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এটা কিন্তু মনেই রাখতে হবে, অবশ্যই মনে রাখতে হবে। সিনিয়র সহকারী জজ, সিনিয়র সহকারী জজ যখন ক্রিমিনাল কোর্টে আসবেন তখন তার পদবি কি থাকবে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর যদি তিনি মহানগরীর মধ্যে দায়িত্ব পালন করেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অর্থাৎ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, আর এই সিনিয়র সহকারী জজ যিনি সমপর্যায়ের জুডিশিয়াল অফিসার সমান। অর্থাৎ তাকে এই সিভিলে দেওয়া আছে
আরেকজনকে দেখা যাচ্ছে যে ক্রিমিনাল কোর্টে দেওয়া আছে, দুইজনই সেম ব্যাচে। আবার যে কোনো সময় তাদেরকে যদি আরেক ব্যাচে নিয়ে যাওয়া হয়, যে তাকে এখন ক্রিমিনাল থেকে আবার সিভিলে দিবে, রাষ্ট্র যদি মনে করে, সরকার যদি মনে করে, তখনও তাকে ওই পর্যায়ে গিয়ে এই জায়গায় সেই সমপর্যায়ের কোর্টে দিতে হবে, দিয়ে থাকেন। তাহলে সিনিয়র সহকারী জজ যিনি, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যিনি, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে থাকেন যিনি, এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, সবাই সমপর্যায়ে। এরপরে আসেন যুগ্ম জেলা জজ। দেখেন এই জায়গায় দায়রা আদালত তিন শ্রেণীর আছে: যুগ্ম দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, দায়রা জজ। মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ, তাহলে তিন শ্রেণী আছে। এই জায়গায় দেখেন প্রথম তিন শ্রেণীর মিল আছে কিনা দেখেন, মিল আছে না? এই আদালত গুলো এই সমপর্যায়ের আদালত, কিন্তু মহানগরের সাথে মিলবে না, কারণ সিভিল কোড কি মহানগরের মধ্যে আলাদা আছে? নাই। এখন দেখেন এই যে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, জেলা জজ, অতিরিক্ত দায়রা জজ আর যুগ্ম জেলা জজ, জেলাতে যখন থাকেন তখন এই যে সিভিলের ক্ষমতা তার থাকে, ক্রিমিনালের ক্ষমতা থাকে। এই কারণে কোর্টের নাম লেখা থাকে জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ। জেলা জজ মানে হচ্ছে কি, ওই যে জেলা জজ। এখন এই দুইটাকে যদি এক জায়গা করি, জেলা জজ, দায়রা জজ, এখন দায়রা জজ জেলা জজ ব্যবহার না করে একসঙ্গে কি জেলা ও দায়রা জজ। তার মানে এটা থাকলে বুঝবেন যে জেলা যিনি প্রধান থাকেন তার এই দায়রা জজ মানে তার ক্রিমিনাল ক্ষমতা আছে, জেলা জজ মানে সিভিল ক্ষমতা আছে। শুরুতে যখন জেলা জজ লেখা থাকবে আপনার কোন মামলার ইসে, তাহলে বুঝবেন যে এটা দেওয়ানি আদালত। এরপরে অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ, একই রকম। তাহলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এরপরে যুগ্ম, যুগ্ম জেলা ও দায়রা জজ। শেষ। এখন দেখেন মহানগরের মধ্যে নাই, তার মানে মহানগরে যারা থাকেন, মহানগর দায়রা জজ, মহানগর অতিরিক্ত দায়রা জজ, মহানগর যুগ্ম দায়রা জজ, তারা তাদের সিভিল পাওয়ারটা নাই। সিভিল ক্ষমতা আছে, জুরিডিকশন আছে? নাই। তাদের আছে শুধু কি ক্রিমিনাল জুরিডিকশন। এখন আসেন এই যে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোন পর্যায়ে, এটা কি আমি বলছি? বলি নাই। এই প্রথম শ্রেণী পর্যন্ত থেকে শুরু করে পরে এই উপরে তিনজনকে ওদিকে নিয়ে গেছে, বাকি এই দুইজনকে আমরা বলি না। এখন দেখেন অতিরিক্ত জেলা জজ, এই যে 2 নম্বরে অতিরিক্ত জেলা জজ, সমপর্যায়ের যে অফিসার, জেলা জজ অথবা অতিরিক্ত দায়রা জজ, এই সমপর্যায়ের একজন অফিসারকে এনে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়। তাহলে সিএমএম যিনি হন বা সিজেন যিনি হন, তিনি কোন পর্যায়ের জুডিশিয়াল অফিসার? অতিরিক্ত জেলা অথবা দায়রা জজ। এরপর আছেন অতিরিক্ত জেলা, অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হন এই যে যুগ্ম, যুগ্ম থেকে আনা হয়, যুগ্ম থেকে এই জায়গায় নিয়ে আসা হচ্ছে। তাহলে যিনি প্রধান হচ্ছেন সিএমএম, তিনি কোন পর্যায়ের অফিসার? জুডিশিয়াল অফিসার, অতিরিক্ত জেলা ও দায়রা জজ। এটা অবশ্যই অবশ্যই এই যে যে চারটা পড়ালাম, এটা আপনাকে মাথায় অবশ্যই রাখতে হবে, এটা ভুলা যাবে না কিন্তু। এটা ভুলে যদি যান তাহলে এরপরে যা পড়াবো কিছুই রাখতে পারবেন না। কারণ এরপরে আমরা যে ক্ষমতা পড়াবো, কিভাবে বিচার করবে সেগুলো পড়াবো। এখন আপনার যদি এটাই বেসিকটা, ফাউন্ডেশনটা না থাকে, এরপরে আমি আপনাদেরকে বোঝালে পড়ালে আপনারা ধরতে পারবেন না, তখন মনে হবে যে কি পড়াচ্ছে, কই যাচ্ছে। তখন বারবার আমাকে জিজ্ঞাসা করবেন, স্যার কয় ধারা থেকে কয় ধারা পর্যন্ত পড়ালেন? দেখেন বইতে তো ধারা লেখা আছে সবই, আপনি নিজেও পড়াশোনা করে আসছেন, অনার্স মাস্টার্স করে আসছেন, তাহলে এখন কেন এইভাবে পড়তেছি? জি, এক জিনিস না, মানে এই জায়গায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যিনি, তার সমপর্যায়ের র্যাঙ্ক হচ্ছে অতিরিক্ত জেলা জজ। অর্থাৎ একজন অতিরিক্ত জেলা ও দায়রা জজকে এনে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের দায়িত্ব দেওয়া হয়। কিন্তু তার ক্ষমতাটা আবার ওই পর্যায়ের না। যখন এই জায়গায় আসেন, এই জায়গায় আসলে এই কোটা অনুযায়ী ক্ষমতা থাকবে। অর্থাৎ একজন ব্যক্তি ওই জুডিশিয়াল অফিসারের অনেক ক্ষমতা থাকতে পারে। ওই যে সিভিলে যখন থাকেন অতিরিক্ত জেলা জজ, সেই জায়গায় তোর আর্থিক এখতিয়ার অগণিত, কিন্তু এই জায়গায় যখন আসছে তখন কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। অর্থাৎ যখন তাকে যে জায়গায় দায়িত্ব দেওয়া হবে
ওই আইন অনুযায়ী তাকে যতটুকু ক্ষমতা দেওয়া আছে সেই অনুযায়ী থাকবে। জি। অতিরিক্ত সিএমএম অথবা অতিরিক্ত সিজেএম আদালত। হুম। অতিরিক্ত অতিরিক্ত না, অতিরিক্ত। মেট্রোপলিটন তো আমরা বললাম, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, এরপরে সিনিয়র সহকারী জজ, সবাই সমপর্যায়ে। হ্যাঁ। আর অতিরিক্ত, এই জায়গার অতিরিক্ত যুগ্ম জেলা জজ সমপর্যায়ে। আর সিএমএম, সিজেএম অতিরিক্ত জেলা জজের সমপর্যায়ে। আর এই জায়গায় যে জেলা জজ, এই জায়গায় দায়রা জজ সমপর্যায়ের অফিসার। অতিরিক্ত দায়রা জজ, অতিরিক্ত জেলা জজ সমপর্যায়ের অফিসার। যুগ্ম দায়রা জজ, যুগ্ম জেলা দায়রা জজ সমপর্যায়ের অফিসার। মহানগরীর একই সমপর্যায়ের অফিসার, কিন্তু এই মহানগরী এরিয়ার মধ্যে তাদের কোনো সিভিল জুরিসডিকশনটা নাই। সিএমএম কোর্টে যুগ্ম দায়রা জজ, তার অতিরিক্ত কোন যুগ্ম দায়রা জজকে যদি ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়, তখন তার দায়িত্ব থাকবে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সিজেএম, এসিজিএম অথবা এসিএমএম থাকবেন যদি যুগ্ম দায়রা জজকে ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। কিন্তু সাধারণত ক্ষমতাটা বেশি, কেন বেশি? এই দেখেন, এই জায়গায় আসার পরে তার ক্ষমতা হবে 7 বছরের কারাদণ্ড দিতে হবে, কিন্তু যুগ্ম দায়রা জজ আদালতে যখন তিনি বসবেন, তখন তিনি কি দিতে পারবেন? 10 বছর কারাদণ্ড দিতে পারবেন। তার ক্ষমতাটা বেশি। না, দায়রা বলতে মূলত ক্রিমিনাল বোঝাচ্ছে, যে ক্রিমিনাল কোর্ট, দায়রা আদালত বলতে ক্রিমিনাল কোর্ট বোঝাচ্ছে। আর এই দায়রাটা হচ্ছে আপনার হয়তো ফার্সি টার্সি হবে, আগে থেকে হয়ে আসতেছে আর কি। ওইটার আলাদা কোনো বাংলা শব্দ নাই। দায়রা বলতে বুঝবেন যে ক্রিমিনাল কোর্ট। হ্যাঁ, আইনে আইনে এই যে 3 শ্রেণী দায়রা জজ, 10 বছর পর্যন্ত তিনি কারাদণ্ড। দেওয়ানি, দেওয়ানি আর হচ্ছে ওটা ফৌজদারি, ফৌজদারি কোর্ট আদালত। ফার্সি, রাইট। ওই আরবি ফার্সি, হ্যাঁ, আরবি ফার্সি এইগুলা কোর্ট কাছারিতে আদায়, এই শব্দগুলো আরবি ফার্সি থেকে বেশি আসছে। এখন আছেন যে এই যে স্ট্রাকচারটা জেনে ফেললাম, এখন এই আদালতে খোঁজার সময় কার কতটুকু ক্ষমতা আছে। দেখেন, আমরা যদি 32 ধারা, 31 ধারা এবং 32 ধারা পড়ি একসাথে, তাহলে দেখতে পাবো যে 31 ধারাতে বলা আছে 2 শ্রেণী আদালতের কথা বলা আছে, দায়রা আদালতের কথা বলা আছে, আর হাইকোর্টের কথা বলা আছে। আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবে হাইকোর্ট। এখন হচ্ছে আইন অনুমোদিত কি কি দণ্ড দেওয়া যায়। আর একজন আদালত, যে আদালতের একজন জজ, তিনি কি কি দণ্ড দিতে পারেন, আইন অনুমোদিত কি কি দণ্ড আছে, সেটা যেতে হলে আমাদেরকে পেনাল কোডে চলে যেতে হবে। পেনাল কোডে 53 ধারাতে বলা আছে 5 শ্রেণীর শাস্তির কথা উল্লেখ আছে। প্রথমত হচ্ছে ক্যাপিটাল পানিশমেন্ট বা মৃত্যুদণ্ড, তারপরে লাইফ ইমপ্রাইজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে কারাদণ্ড। এই কারাদণ্ড বা 2 শ্রেণী, একটা আপনার সশ্রম রিগোরাস, আর একটা সিম্পল বা বিনাশ্রম কারাদণ্ড। এরপরে আছে অর্থদণ্ড, আর একটা আছে সম্পত্তি বাজেয়াপ্তি। আর 73 ধারাতে আরেকটা শাস্তির কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে সলিটারি কনফাইনমেন্ট, নির্জন কারাবাস, যে একান্তে নির্জনে রেখে দেওয়া। সেই জায়গায় আর কোনো আসামিদের সঙ্গে পারস্পরিক সহ আসামির সঙ্গে দেখা করার সুযোগ থাকে না। না, আয়নাঘর তো টোটালি আলাদা নির্যাতন করে। এটা হচ্ছে যে আগে এক সময় ছিল ওই যে দ্বীপান্তর ছিল, দ্বীপে রেখে আসতো, সেই জায়গায় তার খাবার টাবার সব দিয়ে আসতো, কিন্তু তার সাথে কারোর সঙ্গে কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, কোনো নাই। আর সলিটারি কনফাইনমেন্টটা হচ্ছে যে তাকে আলাদা একটা কক্ষে রাখা হবে, কিন্তু এই যে আলাদা আবার যোগাযোগের ব্যবস্থা আছে, এই জায়গায় তো আবার 7 দিন পরে বা 15 দিন পরে ব্যবস্থা করা আছে, এটা 74 ধারাতে বলা আছে। যাই হোক, আমরা ওইটা পেনাল কোড যখন করবো তখন জানবো। এখন দেখেন, এই যে আইন অনুমোদিত যে দণ্ড, এই দণ্ড দিতে পারবেন হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজ। এই জায়গায় আর একটা শর্ত দেওয়া আছে যে দায়রা আদালত এবং অতিরিক্ত দায়রা জজ আদালত যদি কোনো মৃত্যুদণ্ড দেয়, তাহলে সেটি অনুমোদনের কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি নিতে হবে। কারণ বাকি দণ্ড, আসামিকে তো বিচার হওয়ার আগেই তো আসামিকে ধরে নিয়ে জেলখানে রাখা হয়, তেমন আসামি তো কিছু জেল অলরেডি খেটে ফেলতেছে। কিন্তু ফাঁসিটা তো মৃত্যুদণ্ড যখন দেয়,
এটা যদি কার্যকর করে ফেলে, হাইকোর্টে গিয়ে তো এটা বহাল নাও থাকতে পারে, খালাস পেয়ে যেতে পারে, এই ঘটনা ঘটে। এই কারণে মৃত্যুদণ্ডের ক্ষেত্রে দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের ক্ষমতা থাকবে সকল আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারবেন, কিন্তু মৃত্যুদণ্ড যদি দেন তাহলে অনুমতি লাগবে কার্যকর করার ক্ষেত্রে হাইকোর্টের। দেখেন, যখন এই যে 500 টাকা সাজা দেওয়ার বিধান আছে, যে আদালতে সাজা দেন, যেদিন রায় ঘোষণা করেন সেদিন তিনি সাজা পরোয়ানা ইস্যু করেন। সাজা পরোয়ানা আলাদাভাবে আরেকটা ইস্যু করতে হয়, ওয়ারেন্ট ইস্যু করতে হয়, যে এটা কারাগারের যিনি জেলার থাকেন তার বরাবরই পাঠানো হয়, যে তা সে যদি ইতোপূর্বে কোনো জেল খেটে থাকে সেই সময়টা বাদ দিয়ে বাকি সময়টাই এত বছর বা এত মাস তাকে কারাদণ্ড দেওয়া হলো, এটা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়। ততদিন সে আটকে রাখে ভিতরে, যতক্ষণ পর্যন্ত আপিল করে যদি পরিবর্তন না হয়। এখন মৃত্যুদণ্ডের ক্ষেত্রে ওই আদালত সাজা পরোয়ানা ইস্যু করতে পারবেন না। কেন? কারণ হাইকোর্টের অনুমতি ছাড়া সে ওইটা সাজা পরোয়ানা ইস্যু করতে পারে না। এটা আবার আমরা 374 ধারাতে যে পড়বো, যে 374 ধারাতে আছে যে আপনাকে পাঠাতে হবে, ডেথ রেফারেন্স পাঠাতে হবে হাইকোর্টে। আর যে দায়রা আদালত যখন মৃত্যুদণ্ড দিবেন তখন পুরো নথিটা হাইকোর্টে পাঠাতে হবে 374 ধারা অনুযায়ী। 376 ধারা অনুযায়ী যদি হাইকোর্ট অনুমতি দেয়, অনুমোদন দেয় অথবা খালাস দেয়, যদি মৃত্যুদণ্ড বহাল রাখে, তখন দায়রা আদালত কি করবেন? সাজা পরোয়ানা ইস্যু করবেন। যদিও এই জায়গায় আরো অনেক উপরে আছে, আপিল বিভাগ আছে, আপিল বিভাগে ওই জায়গায় আবার রিভিউ আছে, রিভিউর পরে আবার রাষ্ট্রপতির প্রাণ ভিক্ষার চাওয়ার একটা বিধান আছে, তারপরে ফাঁসি কার্যকর হয়। এই ফাঁসি কার্যকর দ্রুত হয় না। এখন দেখেন, তাহলে আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারবেন কে কে? আমরা এই যে হাইকোর্ট তো আছেই, আমাদের এর মধ্যে আমি নাই, দায়রা জজ আদালত আর অতিরিক্ত দায়রা জজ, এই দুজন কি করতে পারবেন? আইন অনুমোদিত যত দণ্ড আছে সব দিতে পারবেন। মৃত্যুদণ্ড দিতে হলে হাইকোর্টের অনুমতি লাগবে। যুগ্ম দায়রা জজ, দেখেন কারাদণ্ড ওই যে আমরা পড়লাম 5 শ্রেণীর, ওর মধ্যে প্রথম শ্রেণী ছিল কি মৃত্যুদণ্ড, দ্বিতীয় শ্রেণী কি যাবজ্জীবন কারাদণ্ড, তারপরে হচ্ছে কারাদণ্ড। এই কারাদণ্ড কত? সেটা 24 ঘন্টা হতে পারে, আপনার 14 বছর হতে পারে, 20 বছর হতে পারে, 30 বছর হতে পারে। অর্থাৎ যাবজ্জীবনের আগ পর্যন্ত যত কারাদণ্ড আছে সেটাই হচ্ছে কারাদণ্ডের আলাদা একটা দণ্ড। এই দণ্ডের মধ্যে যেই কারণে যেই অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ড আছে, এই মামলা ব্যতীত বাকি যত মামলা আছে সব বিচার করতে পারবেন কে? যুগ্ম দায়রা জজ। তাহলে তিনি সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড দিতে পারবেন বা বিচার করতে পারবেন? 10 বছরের। যেই অপরাধে, দেখেন পেনাল কোড যখন আপনি পড়বেন এই সিআরপিসি তো আছে, দ্বিতীয় তফসিলে দেখবেন অনেকগুলো 8টা কলম দেওয়া আছে। এই মধ্যে প্রথমে আছে কি দেখেন, পেনাল কোডের ধারাগুলো আছে, সেকেন্ড কলমে অপরাধের নাম আছে, যে এটা পুলিশ বিনা কারণে গ্রেফতার করতে পারবে কিনা, ফোর্থ কলমে বলছে যে প্রথমে কি সমন হবে নাকি ওয়ারেন্ট দেওয়া হবে, ফিফথ কলমে বলছে এটা কি বেইলেবল নাকি নন বেইলেবল, সিক্স কলমে বলছে এটা কি কম্পাউন্ডেবল নাকি নট কম্পাউন্ডেবল, সেভেন্থ কলমে বলছে যে এটা শাস্তিটা কতটুকু, এইট কলমে বলছে বিচার কে করবেন। তাহলে এই যে এই প্রশ্নটা আসছে 2014 সালে আসছে, যে দ্বিতীয় তফসিলের সরি যে কোন অপরাধের পেনাল কোডের কোন অপরাধের বিচার কোন আদালত করবেন, এটা কোথায় আছে? এটি এই সেকেন্ড শিডিউলের বা দ্বিতীয় তফসিলের অষ্টম কলমে বলা আছে। এখন একটা অপরাধের ক্ষেত্রে একটা ঘটনা ঘটবে, সেই ঘটনার কেন্দ্র করে একাধিক ধারায় মামলা হয়। এখন কোন ধারায় মামলা আছে, বিচার হবে, এই সাজা দেওয়া আছে 6 মাস অথবা 1 বছর। এখন কোন একটা ওর মধ্যে ধারা আছে যার সাজা হবে 10 বছর, তখন এই টোটাল মামলার আলাদা আলাদা সেকশনে তো আর নিম্ন আদালত কিছু সাজা দিলেন আবার আলাদা উপর আদালত চলে গেল, বিষয়টা এরকম না। পুরো ওই মামলার নথিতের মধ্যে যদি একটা ধারা থাকে যে যার বিচার যুগ্ম দায়রা আদালত করবেন, মেট্রো ম্যাজিস্ট্রেট আদালত করতে পারবেন না, দেখা যাচ্ছে যে 10টা ধারার অভিযোগ আছে তার বিরুদ্ধে, আসামির বিরুদ্ধে, একটা ধারার অভিযোগে 10 বছর আছে সাজার মেয়াদ, তখন ওই মামলার টোটাল মামলাটা বিচার কে করবেন? যুগ্ম দায়রা জজ করবেন। কারণ ম্যাজিস্ট্রেট আদালত ওই একটা ধারা থাকার কারণে বাকি কোনোটাই করতে পারবেন না, আলাদা আলাদা ভাবে করার সুযোগ নেই, টোটাল মামলাটাই করতে হবে বিচার। এখন যুগ্ম দায়রা জজ যখন বিচার করবেন তখন তিনি ওই যে যে ধারাটা 10 বছর আছে সেই ধারা তো করবেনই, বাকিগুলো তিনি করতে পারবেন।
বাকিগুলো আবার তিনি নিচে পাঠা দেবেন না যে না এটা তো আমি করবো না, এগুলো তো নিচে ম্যাজিস্ট্রেট আদালতের দায়িত্ব, এটা না। সমগ্র এই মামলাটারই বিচার করবেন। এই মামলার মধ্যে কোনো এক ধারায় যদি কম থাকে তিনি কম সাজা দেবেন। কিন্তু আবার বিষয়টা এমন না যে তার 5 বছর 10 বছরের সাজা দেওয়ার বিধান আছে, আইনে আছে 1 বছর কারাদণ্ড দেওয়ার বিধান করে দিচ্ছে রাষ্ট্র। সেই জায়গায় যে তিনি 1 বছর 1 মাসও দিতে পারবেন না, একদিনও দিতে পারবেন না, 1 সেকেন্ডও দিতে পারবেন না। আইনে যেটা বলা আছে সেটাই দিবেন, সেই সেই দণ্ডটাই তিনি সর্বোচ্চটা দিতে পারবেন, এর বাইরে না। তবে কোন মামলায় যদি তার থাকে 10 বছরের কারাদণ্ডযোগ্য পানিশেবল সেকশন থাকে, সেই সেকশনের তিনি সাজা দিতে পারবেন সর্বোচ্চ 10 বছর। এখন কোন একটা মামলার আছে 14 বছরের সাজা দেওয়ার বিধান, তখন কি তিনি ওই মামলার বিচার করতে পারবেন? পারবেন না। তখন চলে যাবে কোথায়? অতিরিক্ত দায়রা জজ আদালতে। কারণ কি? কারণ দায়রা জজ এবং অতিরিক্ত দায়রা জজের লিমিটেড আইন অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন। এদিকে সীমারেখা বলা নাই। সীমারেখা শুরু হয়েছে কোথা থেকে? যুগ্ম দায়রা জজ থেকে শুরু হয়েছে। যুগ্ম দায়রা জজ তাহলে সর্বক্ষেত্রে তাকে স্পেশাল কোনো পাওয়ার দেওয়া হয়নি। 10 বছরের কারাদণ্ডের বেশি কখনো, যে মামলার অপরাধের সাথে 10 বছর আছে সেই সেকশনের বাইরে যদি আর থাকে তাহলে তিনি পারবেন না। এই জায়গায় আবার ম্যাজিস্ট্রেট কোর্টে আবার একটু ভিন্নতা আছে। আমরা চলে আসি ম্যাজিস্ট্রেট আদালতে। এখন দেখেন, 10 বছর পর্যন্ত যুগ্ম দায়রা জজ বললেন। এই জায়গায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এগুলো আমরা পরে পড়ি। দেখেন ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 32 ধারাতে যদি যায়, 32 ধারাতে এই ম্যাজিস্ট্রেট আদালতের 3 শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতার কথা বলা আছে। যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারবেন 5 বছর কারাদণ্ড দিতে পারবেন, 10,000 টাকা জরিমানা করতে পারবেন। খেয়াল করেন, 5 বছর কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা। তাহলে 5 বছর কারাদণ্ড যেই মামলায় আছে, যেই সেকশনে আছে, যেই একটা সমগ্র একটা মামলার মধ্যে সর্বোচ্চ যে দণ্ড দেওয়ার বিধান আছে যে সেকশনে, সেই সেকশনটা যদি 5 বছর হয় বা তার নিম্ন হয় তাহলে তিনি বিচার করতে পারবেন। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতের বিচার করার এখতিয়ার, দণ্ড দেওয়ার এখতিয়ার কত বছর? 5 বছর। জরিমানা যদি করেন 10,000 টাকা। এরপর আসেন দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, 3 বছর কারাদণ্ড দিতে পারবেন, 5,000 টাকা জরিমানা করতে পারবেন। থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট 2 বছর কারাদণ্ড দিতে পারবেন, 2,000 টাকা জরিমানা করতে পারবেন। এই যে বিধান, এটা আছে 32 ধারাতে। এখন চলে আসি, এই যে সিএমএম স্যার, এসিএমএম আদালত, সিজিএম আদালত বা এসিজিএম আদালত, এই আদালতের কথা ওই জায়গায় বলা নাই, 32 ধারাতে বলা নাই। 33 ক, 33 এ, আর হচ্ছে 29 সি, 29 গতে, এই দুইটা ধারার মাধ্যমে সিএমএম, এসিএমএম আর সিজিএম আর এসিজিএম এর ক্ষমতা বলা আছে। দেখেন, ইভেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষমতা আছে এই জায়গায়। 29 সি-তে বলা আছে যে আদালতে এই যেই শাস্তি, অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড নয়, এই মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল বিচার করতে পারবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। খেয়াল করেন, ম্যাজিস্ট্রেট আদালতের যিনি প্রধান থাকেন তিনি মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সবগুলো বিচার করার ক্ষমতা রাখেন। বিচার করার ক্ষমতা এক ধরনের, সাজা দেওয়ার ক্ষমতা আরেক ধরনের। খেয়াল করেন, এই জায়গাতে যুগ্ম দায়রা ছিলেন, তার সাজা দেওয়ার ক্ষমতা যতটুকু, বিচার করার ক্ষমতা ততটুকু। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে এসে কিছু স্পেশাল কিছু পাওয়ারের কথা বলা আছে 29 সি-তে, যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড ব্যতীত বাকি যত অপরাধ আছে সব বিচার করার এখতিয়ার দেওয়া যাবে যদি সরকার মনে করে। তাদেরকে বিশেষভাবে ক্ষমতা দিতে পারবেন, কিন্তু স্বাভাবিকভাবে তারা পারবেন না। যখন বিশেষ ক্ষমতা দিবেন তখন পারবেন। এরপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি যত অপরাধ আছে সেই অপরাধের বিচার করতে পারবেন। খেয়াল করেন, হ্যাঁ প্রশ্ন নিব, এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আমরা এর আগে পড়লাম কত বছর পারেন? 5 বছর। তার মানে যেই অপরাধের সাথে 5 বছর আছে সেই অপরাধের বিচারও তিনি করতে পারবেন, সাজাও দিতে পারবেন। কিন্তু 29 সি অনুযায়ী যদি ক্ষমতাপ্রাপ্ত হন তাহলে মৃত্যুদণ্ড আর যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকি যত অপরাধ আছে, তার মানে 14 বছর কারাদণ্ড যদি থাকে তার বিচারও তিনি করতে পারবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটও পারবেন।
চিফ মেট্রোপলিটন শুধু মৃত্যুদণ্ড পারবেন না, যাবজ্জীবন পর্যন্ত সকল অপরাধের বিচার করতে পারবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও পারবেন, অতিরিক্ত তো সমপর্যায়ের তারাও পারবেন। খেয়াল করেন 33 এতে কে বলতেছে 29 সিতে যাদেরকে বিশেষভাবে ক্ষমতা দেওয়া হয়েছে তারা যখন বিচার করবেন, তারা শাস্তি দিতে হলে 7 বছরের বেশি সাজা দিতে পারবেন না। তাহলে দেখেন মজার ব্যাপার, সিএমএম, সিজেএম মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল পারেন, তাহলে যাবজ্জীবন কারাদণ্ডে বিচার করতে পারেন। কিন্তু 33 এতে যাই বলতেছে যে সাজা দিতে হলে তখন দিতে হবে 7 বছর। তাহলে সাজা দিতে হলে 7 বছরের বেশি পারবেন না, কিন্তু বিচার করতে পারবেন। আর বাকি যখন ছিল দেখেন যুগ্ম আদালত বিচারও করতে পারেন 10 বছর, সাজাও দেবেন 10 বছর। এইদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারও করবেন 5 বছর, সাজাও দেবেন 7 বছর। এই সিএমএম সিজাইম এর কথা, অতিরিক্ত সম্পর্কে তাদের কথা এই 29 বলা আছে যে তাদেরকে বিশেষভাবে যখন ক্ষমতা দেওয়া হবে তারা এই বিচার করতে পারবেন। 33 গিয়ে সাজা দেওয়ার বিধান লিমিটেড করে দেওয়া হলো, 7 বছরের বেশি পারবেন না। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ব্যতীত বাকিগুলো পারবেন বিচার করতে। ওই 33 বলা আছে যে বিচার করবেন ঠিক আছে, সাজা দিতে হবে, 7 বছরের বেশি দেওয়া যাবে না। তাহলে বিশেষভাবে যখন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ক্ষমতাপ্রাপ্ত হবেন অথবা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ক্ষমতাপ্রাপ্ত হবেন, তখন সাজা দেবেন কত বছর? 7 বছর। দেখেন এর মধ্যে কতগুলো প্রশ্ন। এই এই যে আমি এর আগে বললাম যে আমাদের ঠিক রাখতে হবে, বেসটা ঠিক রাখতে হবে, না হলে আমরা ধরতে পারবো না। দেখেন এই যে সাজা দেওয়ার যে ক্ষমতাগুলো আছে এই থেকে সারা প্রশ্ন আসছে যে সিএমএম ওই কি বলে যে মৃত্যুদণ্ড ব্যতীত যদি অন্যান্য অপরাধের বিচার করেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাহলে তিনি কতটুকু সাজা দিবেন? কতটুকু সাজা দিবেন দেখেন, 7 বছর। এরপর আছে যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত নিম্নের কোন অপরাধ ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করতে পারবেন বিশেষভাবে যদি ক্ষমতায়ন দেওয়া হয়, মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সব করবেন। এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কোন অপরাধ ব্যতীত বাকি সকল কিছু ক্ষমতা তার দেওয়া যাবে, যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সবগুলো বিচার তিনি করতে পারবেন। কিন্তু এই জায়গায় যদি সাজা দেন কত বছর দিবেন? 7 বছর। ওই যে বিশেষভাবে ক্ষমতা যখন দিবেন 7 বছর, তার মানে দেখেন সিএমএম, এরপরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিজেএম, অতিরিক্ত সিজেএম, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বিশেষভাবে 29 অনুযায়ী যখন ক্ষমতা প্রাপ্ত হবেন তখন বিচারে সাজা দেওয়ার সময় দিবেন 33 অনুযায়ী 7 বছর। দেখেন সিএমএম ও 7 বছর দিবেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিশেষভাবে যখন ক্ষমতা প্রাপ্ত হবেন 7 বছর। কিন্তু স্বাভাবিকভাবে সিএমএম এর কোনো কি এখতিয়ার আছে? নাই। সিজেএম এরও নাই, অতিরিক্ত সিজেএম এর নাই, অতিরিক্ত সিএমএম এরও নাই। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন আপনারা কি আমার ক্লাস শুনতে পাচ্ছেন? একটু দু একজন সাড়া দিলে ভালো হয়। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, থ্যাংক ইউ। আমাদের 5 মিনিট চার বিরতি, এরপর আবার আমরা ক্লাস শুরু করবো ইনশাল্লাহ। এইখানে যদি আপনি করতে পারেন, মাথায় রাখতে পারেন, এরপরে আমি যা বলাবো এগুলো একটু মজা লাগছে। আপনি তো করতে পারবেন না। হয়তো এভাবে সারা আসবে, আসতে পারে 173 অনুযায়ী চলে আসবে। 173 বিচার করার সময় 33 অনুযায়ী, না না সরকার দিবে, সরকার হাইকোর্টের সাথে পরামর্শ করবে, দিবেন, অর্থাৎ গেজেট হবে আলাদা যে এই অনুযায়ী তাকে বিশেষভাবে ক্ষমতা দিতে হবে। আমরা নিলেন আমরা
বিচার করতে পারবে যেটা এটা যদি জজ সাহেব মনে করে ম্যাজিস্ট্রেট আদালত যে না তাকে কঠোর সাজা দিতে হবে, সেটা সেন্টেন্সে বলা আছে যে তখন তাকে পানি দিতে হচ্ছে। তার বিরুদ্ধে ডিভিশন পারফরমেন্সের অভিযোগ আছে, ততগুলো মামলা তাকে কঠোর সাজা দেওয়া হবে। কিন্তু বিচারটা কি করে বিচার করবেন করে একটা মন্তব্য করে তিনি উচ্চ আদালতে পাঠাবেন। তার সার্বিক বিবেচনা যদি মনে হয় যে না আসলে ভালো বড় ধরনের অপরাধী বা হ্যাবিচুয়াল অফেন্ডার অভ্যাসিত অপরাধী একে পর এক অপরাধ করে, তাহলে তার সাজা হওয়া উচিত, তখন তিনি পাঠাই দিবেন, প্যারাগ্রাফে পাঠাই দিবেন। সেটা আমরা পড়াবো নথিটা কিভাবে জানবে সব আইনি একটা মামলায় যদি ৬টা ধারা, এর মধ্যে যে ধারা উচ্চ শাস্তি বর্ণনা আছে ওই সম্বন্ধে কোর্টে কোন কোর্টে ছিল যুগ্ম কায়দা আমরা কোর্টে দেখলাম যে একটা মামলা দুইটা পার্ট, একটা ডিস্ট্রিক্ট কোর্টে বিচার হচ্ছে, একটা জজ কোর্টে বিচার। না, দুইটা পার্ট হয় না। দুইটা পার্ট কখন হয় জানেন? যখন বিশেষ আইন থাকে। বিশেষ আইন এই পেনাল কোডের সঙ্গে আলাদা আরেকটা আইনের সেকশন আছে, তখন আলাদা আইনের সেকশনের জন্য আমাদের আর পেনাল কোডের জন্য আমাদের কারণ বিশ্ববিদ্যালয় ওই মামলাটা দুটা পার্টি করতে, হ্যাঁ, যখন চাষি হবে প্রথমে একটা ছিল, যখন চাষি থাকবে দুইটা হবে, তখন আবার যদি তিনটা হতে পারে যে কোনো একটা দিয়ে সাইবারেও অপরাধ হয়েছে, তখন সাইবার কোর্টে একটা হবে। আপনার বিশ্বরোধী দ্রব্যদি থাকে, অস্ত্রশস্ত্র পাওয়া গেছে, তখন একটা বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাবে, আর একটা তো পেনাল কোর্ট। এটার একটা মামলা হচ্ছে কিন্তু এটা চাষিদের তিনটা হয়ে গেছে। হ্যাঁ, হতে পারে। তিনটাতে তিন নম্বর আগে না, ওটা তো আমাদের মতো অপরাধ হচ্ছে, আমাদের মতো সাধারণ কিন্তু সাক্ষ্য প্রমাণ যখন আসছে তখন দেখছে যে এই সমগ্র বিষয় এক আদালত বিচার করতে পারেন না। যেমন আমরা কি করলাম, ৬ ধারাতে দুইটা আদালত বাদ দিলাম না, সুপ্রিম কোর্ট আর বর্তমানে বঙ্গবন্ধু আইন বেঁধে দিল, এই দুই শ্রেণী আদালত করবে। এটা হচ্ছে পেনাল কোডের অপরাধের বিচার করবেন এই আদালত। এখন এর বাইরে বিশেষ ওই যে আদালতগুলো বাদ দিলাম, বিশেষভাবে আদালত গঠিত হয়েছে, বিশেষভাবে বলা আছে এই কাজ হলে এই আদালতে আসবে। এখন এই পেনাল কোডের অপরাধের আবার বিচার সেই আদালত করতে পারবে না, তখন কি হবে? পেনাল কোডের জন্য আলাদা চার্জশি, আবার ওই ঘটনার জন্য যতটুকু হয়েছে ততটুকুর জন্য আমাদের। নোট করবেন আর বাসায় এই যে সেকশন গুলো বললাম, সেকশন গুলো দেখবেন যে সব আপনার অনেকগুলো আছে, প্রায় 15-20টা সেকশন আপনার পড়া হয়ে গেছে। কিন্তু যখন আপনি আলাদা সেকশন বলবেন, এক সেকশন বুঝবেন, পরে আর একটা পড়তে গেলে আগে থেকে কিন্তু ভুলে গেছে। তখন এই এক জায়গা করে পড়বেন, তখন দেখবেন যে একটু মনে ভিডিওটা এটা অনেক সবাই সব
জি, আমরা আবার ক্লাসে ফিরে আসি। তাহলে এই জায়গা থেকে আমরা অনেকগুলো প্রশ্ন বের করলাম। দেখেন শুরুতে আছে যে আদালত কয় শ্রেণীর, ফৌজদারি আদালত কয় শ্রেণীর। আমরা ওই চারটা সিভিলের ওই যে পাঁচটা আদালত, ওটা আমরা শুধু বুঝার স্বার্থে নিয়ে আসছিলাম। ওটা আমাদের ওই সিভিল কোর্টে ক্লাস যিনি করাবেন তিনি ওই মাহফুজ স্যার আছেন, সিনিয়র সহকারী জজ, উনি পড়াবেন। এখন দেখেন ক্রিমিনাল কোড দুই শ্রেণীর, দায়রা আদালত, ম্যাজিস্ট্রেট আদালত। তাহলে আপনাকে যদি প্রশ্ন আসে ফৌজদারি আদালত কয় শ্রেণীর, দুই শ্রেণীর, এতটুকু। দেখেন এইগুলো কমন কিছু বিষয় আসবে পরীক্ষায়। তাহলে এই একটা প্রশ্ন আমরা জানলাম যে ফৌজদারি আদালত দুই শ্রেণীর। এরপর পরীক্ষায় প্রশ্ন আসে যে ম্যাজিস্ট্রেট কয় শ্রেণীর, দুই শ্রেণীর। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেটের কোনো শ্রেণী নাই। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই শ্রেণীর, ওই সরি চার শ্রেণীর। চার শ্রেণী কি, ওই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। ঠিক এই পর্যায়ে যদি মেট্রোপলিটন এরিয়ায় হয় তাহলে দুই শ্রেণী থাকবে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট থাকবে। 6 নম্বর ধারাতে ব্যাখ্যাতে বলা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কিসে অন্তর্ভুক্ত হবে, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তার মানে এই যে অতিরিক্ত সিএমএম বা অতিরিক্ত সিজেএম, তাদেরকে আলাদাভাবে ক্লাসিফিকেশন করা হয়নি, কিন্তু আদালত আছে। যেরকম আমরা দেখলাম দায়রা আদালতের যে শ্রেণীটা, এই শ্রেণীটা 6 ধারাতে নাই, এটা আছে 9 ধারাতে গিয়ে ব্যাখ্যা দেওয়া আছে। 9 ধারাতে, 9 ধারাতে বলা আছে 3 শ্রেণীর জজ থাকবে দায়রা আদালতে। দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। যদি মহানগরে হয় তাহলে মহানগরটা পাশে লাগাই দিবেন, মহানগর। এরপরে এই আদালত গুলো সাজা দিতে পারবে, তাদের যে জুরিসডিকশন আছে সেই জুরিসডিকশন আমরা 31 এবং 32 ধারাতে জানলাম। 31 ধারাতে গিয়ে জানলাম এই দায়রা আদালতের শাস্তি দেওয়ার বিধান, তাদের জুরিসডিকশন। আর ম্যাজিস্ট্রেট আদালতের জুরিসডিকশন দেখলাম 32 ধারাতে। এই যে সিএমএম, সিজেএম, এই আদালতের স্পেশাল যে পাওয়ার আছে সেটা আমরা দেখলাম 29C সেকশনে, যে তাদেরকে মৃত্যুদণ্ড ব্যতীত সকল অপরাধের বিচার করে এখতিয়ার দেওয়া যাবে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, তাদেরকে দেওয়া যাবে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন ব্যতীত বাকিগুলো সব। দেখেন ওই যে আপনারা যখন এমসিকিউ বিভিন্ন বই আছে, ওই বইতে যখন এই দুটো পড়বেন তখন দেখবেন যে প্যাচ লেগে গেছে। এই প্যাচটা কিন্তু এখনই সরাতে হবে। তাহলে বিচার করার এখতিয়ার আছে। 33 গিয়ে সাজা দেওয়ার ক্ষেত্রে তাদের কিছু লিমিটেশন দেওয়া আছে, তাদেরকে বাধ্যবাধকতা দেওয়া আছে যে 7 বছরের বেশি সাজা দেওয়া যাবে না। সে হয়তো যাবজ্জীবন কারাদণ্ডে বিচার করবেন, কিন্তু শাস্তি দিতে হলে 7 বছর। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের স্বাভাবিকভাবে বিচার করার এখতিয়ার আছে, এই বিচার করার এখতিয়ার বা সাজা দেওয়ার এখতিয়ার আছে 5 বছর। কত হাজার টাকা জরিমানা করতে পারবেন? 10,000 টাকা। পরীক্ষায় কিন্তু আসবে, সালে প্রশ্ন দেখবেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটে কত জরিমানা করতে পারেন, 10,000 টাকা। এরপর বিশেষভাবে যদি ক্ষমতা দেওয়া হয় তখন তিনি কত বছরের কারাদণ্ড দিতে পারবেন? 7 বছর। সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট আমরা দেখলাম। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, এটা আমরা এই জায়গায় কেন লিখলাম, কারণ কোর্ট কাছারিতে কোথাও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট লেখা নাই, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট লেখা নাই, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও লেখা নাই। এই জায়গায় লেখা থাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলতে বুঝবেন সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারেন, থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হতে পারেন। ওই দু একটা থাকতে পারে, কিন্তু আদালতের নাম থাকে সিনিয়র সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এরপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সমপর্যায়ে। যাই হোক, আমরা এরপরে সিএমএম কোন পর্যায়ের জুডিশিয়াল অফিসার, ওই যে অতিরিক্ত জেলা জজ থেকে আনা হয়। অতিরিক্ত সিএমএম বা অতিরিক্ত সিজেএম আদালত যিনি জুডিশিয়াল অফিসার তিনি হচ্ছেন যুগ্ম জেলা জজ থেকে আনা হচ্ছে। দেখেন স্বাভাবিকভাবে একজন যুগ্ম জেলা জজ সাজা দিতে পারেন 10 বছর, কিন্তু যখন তাকে নিয়ে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট করা হচ্ছে, তখন তার লিমিটেশন চলে আসতেছে, 7 বছরের বেশি পারেন না। তিনি হতে পারেন ওই সমপর্যায়ের অফিসার, কিন্তু তাকে যখন যে দায়িত্ব দেওয়া হচ্ছে তার বাইরে করতে পারবেন না। এটা খেয়াল রাখতে হবে। দেখেন এই যে ম্যাজিস্ট্রেটরা থাকেন তাদের জুরিসডিকশন, যেমন
আমরা যদি এই সিএমএম ধরি, ঢাকা কোর্টের, ঢাকা কোর্টের 37 জন সিএমএম আদালত আছে, 37টা কোর্ট। এই 37টা কোর্টে 37 জন ম্যাজিস্ট্রেট আছেন। এই 37 জনের প্রত্যেকের আলাদা আলাদা জুরিসডিকশন আছে। কারো দেখা যাচ্ছে কাকরুল থানার জুরিসডিকশন, ওই জায়গা থেকে উদ্ভূত মামলাগুলো তার কাছে আসবে। কারোর হয়তো ধানমন্ডি থানার আছে, এইরকম আলাদা আলাদা 50টা থানার আলাদা আলাদা। কিন্তু যিনি সিএমএম কোর্ট আছে 37টা, ওগুলো লাগবে না আপনাদের, এমনি জাস্ট বললাম আর কি বোঝানোর সাথে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমগ্র ঢাকার মধ্যে তাদের জুরিসডিকশন থাকবে। প্রত্যেকটা থানায় একটা লিস্ট হুম। না, একাধিক থাকে, একটা না, কারণ 37টা কোর্ট আছে, থানা তো 50টা। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলবেন। এখানে হলো এই যে সিভিল ম্যাজিস্ট্রেট বা মহানগর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ক্ষমতা মৃত্যুদণ্ড ব্যতীত সকল বিচার করার এখতিয়ার আছে 29টি 29টি। 33 এর ব্যতীত আপনার ওই যে সাজা দেওয়ার ক্ষেত্রে লিমিটেশন লিমিটেশনটা, হ্যাঁ একটু নোট রাখবেন এটা। 32 ধারাতে হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেটদের স্বাভাবিক যে ক্ষমতা আছে 5 বছর, ওই যে 3 বছর 5,000 টাকা, 2 বছর 2,000 টাকা, এই ক্ষমতাটা দেওয়া আছে 32 ধারাতে। সাধারণ ক্ষমতা, যে তারা কতটুকু সাজা দিতে পারবেন, জরিমানা করতে পারবেন, শাস্তি প্রদানের ক্ষমতা আর কি। স্বাভাবিক বলা যায় না। স্বাভাবিক না, তাদেরকে স্পেশাল ক্ষমতা দেওয়া আছে, তাদের স্বাভাবিক কোনো ক্ষমতা নেই। দেখেন ওই যে আমরা 32 ধারাতে তাদের কোনো স্বাভাবিক কোনো পাই নাই। যদি তাদের স্বাভাবিক হয় 32 ধারা অনুযায়ী, তাহলে তারা সবাই ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটে যেটা পারবেন ওইটাই দিতে পারবেন, এর বাইরে না। তবে তাদেরকে যেহেতু 29টিতে স্পেসিফিক বলে দেওয়া আছে তাদেরকে দেওয়া যাবে, তার মানে তারা 7 বছর দিয়ে থাকেন। তার এই 374 দ্বারা 376 দ্বারা এই আচ্ছা, 374 নিয়ে আসলাম। এই যে দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যখন আইন অনুমোদিত সকল দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডে সাজা পরোয়ানা ইস্যু করতে পারবেন না হাইকোর্টের অনুমতি ব্যতীত। তাহলে হাইকোর্টের অনুমতি নিতে হলে এই 374 ধারা অনুযায়ী হাইকোর্টে ওই নথিটাই পাঠিয়ে দেবেন 7 দিনের মধ্যে। কয়দিন অফলাইনে ক্লাস আর পরবর্তীতে ওই আদালত যদি অনুমোদন দেয়, অনুমোদন করে যে যে নিম্ন আদালত যে সাজা দিয়েছে সাজা বহাল, তখন 376 ধারা অনুযায়ী এই বহালটা হতে পারে, আসামিকে খালাস দিতে পারেন, অথবা আইনে অনুমোদিত অন্য কোনো দণ্ড দিতে পারেন হাইকোর্ট বিভাগ। যেহেতু আমরা 31 ধারাতে পড়লাম কি হাইকোর্ট বিভাগ আইন অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন, এই 376 ধারাতে হাইকোর্ট আইন অনুমোদিত দণ্ডটা দিতে পারেন। দেখা যাচ্ছে যে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, নিম্ন আদালত, এখন অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়েছে। হাইকোর্ট কি করলেন, 3টা কাজ করতে পারেন। হয় ওই মৃত্যুদণ্ড অনুমোদন করবেন যে ঠিক আছে এটাই বহাল, অথবা খালাস করে দিতে পারেন যে না মৃত্যুদণ্ড হবে না, অথবা আইন অনুমোদিত অন্য দণ্ড। আইন অনুমোদিত অন্য দণ্ড কি থাকতে পারে, যেই ধারাতে শাস্তি আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, তাহলে আইন অনুমোদিত ওই ধারায় ওই আইন অনুমোদিত দণ্ড কি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। তো মৃত্যুদণ্ড না দিয়ে আদালত কি করলেন, যাবজ্জীবন করে দিলেন, তাহলে পরিবর্তন করে দিলেন। তাহলে আইনে অনুমোদিত, কিন্তু আইনেই নাই, সেকশনে উল্লেখ নাই যে এই সাজা দিতে হবে, সেটা কিন্তু হাইকোর্টে পারেন না। খেয়াল করেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যেই ধারাতে কোনো বিচারক তার যতটুকু ক্ষমতা কিন্তু সবাই আইনের মধ্যে থেকে, মানে আইনের বাইরে গিয়ে না, যে সালিসে বসতে ঠিক আছে ওরা 5,000 দিয়ে দাও, না না তুমি ওই যে 50,000 দিয়ে দাও, এরকম না। আইনে যতটুকু বলা আছে ঠিক তার বাইরে যেতে পারবেন, এক চুল পরিমাণ এদিক ওদিক যাওয়ার সুযোগ নেই। নো, বিচার বিবেচনায় কোনো সাজা দেওয়ার এখতিয়ার নাই। হ্যাঁ, যে জায়গায় বলা আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, এই যে অপশন দেওয়া আছে, তখন সেই ইচ্ছা করলে মৃত্যুদণ্ড দিতে পারে, যাবজ্জীবন কারাদণ্ড দিতে পারে। যেই অপরাধের শাস্তির কথা বলা আছে যে 3 মাস কারাদণ্ড অথবা 500 টাকা জরিমানা, তখন তিনি 600 টাকা জরিমানা করতে পারবেন না, তিনি 500 টাকার মধ্যে থেকে নিম্নে যে কোনো প্রকার দিতে পারেন। এটা পেনাল কোডে দেয়া আছে। না, অনেক পার্থক্য বলতে ধরেন বেঁচে থাক না, ইসে আপনি ইসে যখন পড়বেন পেনাল কোড পড়বেন, দেখেন পেনাল কোডে যখন ডাকাতির সাজাতে কি বলা আছে, যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো পরিমাণে কারাদণ্ড দিতে পারবেন। তাহলে এই জায়গায় কি যে 10 বছর পর্যন্ত যে কোনো পরিমাণ কারাদণ্ড দিতে পারবেন, মানে কি 2 বছরে দিতে পারেন, আবার যাবজ্জীবনও দিতে পারেন।
এখন সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে যদি আদালতে কিছু মনে হয় যে না ঘটনাটা সত্য এবং এটা আসামি বড় ধরনের ক্রিমিনাল, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে, তিনি দিতে পারবেন, কিন্তু তিনি কখনো মৃত্যুদণ্ড দিতে পারবেন না, কারণ আইনে তো নাই। আইনে যতটুকু আছে ওর মধ্যে থেকে পারবেন। আর যে জায়গায় যে অপশন আছে যে এইটা অথবা এটা, তখন এই দুইটার যে কোনো একটা বিচারক দিতে পারেন, কিন্তু যে জায়গায় শাস্তি একটাই আছে যে এইটাই দিতে হবে আর না হলে খালাস, সেই জায়গায় আদালতের অন্য কিছু দেওয়ার সুযোগ নাই। যে জায়গায় বলা আছে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড, সেই জায়গায় আদালত ইচ্ছা করলে 14 বছরের কারাদণ্ড দিতে পারবেন না, কারণ ওই জায়গায় সবাই তো বলা আছে হয় মৃত্যুদণ্ড না হলে যাবজ্জীবন কারাদণ্ড, এর বাইরে দেওয়ার সুযোগ নেই। যেটা নোট করতেছি, জি। তারা উনত্রিশ সেফটি মোতাবেক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ দিতে পারে মৃত্যুদণ্ড না যাবজ্জীবন। না, বিচার করতে পারবেন মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সকল অপরাধের বিচার করতে পারবেন। হ্যাঁ, আর 33-এতে সাজা দেওয়ার সময় 7 বছর লিমিটেশন করা আছে। 33-এতে বলা হচ্ছে 29-তে যারা ক্ষমতাপ্রাপ্ত হয়েছে তারা বিচার করার সময় 7 বছরের বেশি কারাদণ্ড দিবেন না। তাহলে ক্ষমতাপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন হতে পারেন, চিফ জুডিশিয়াল হতে পারেন, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন হতে পারেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল হতে পারেন, মেট্রোপলিটন হতে পারেন। দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে মৃত্যুদণ্ড ব্যতীত বাকি সব, আর একটা হচ্ছে মৃত্যুদণ্ড যাবজ্জীবন ব্যতীত বাকি সবগুলো বিচার করা। বিচারের ক্ষমতা রাখতে হয়। এই যে লেখা আছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মৃত্যুদণ্ড নয় এরূপ সকল অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট হিসেবে করার ক্ষমতা অর্জন করতে পারেন। পারেন। এগুলো একটা আরেকটা হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য বা 10 বছর অধিক কারাদণ্ড ব্যতীত সবকিছু দিতে পারেন, অর্পণ করতে পারেন। হ্যাঁ, কিন্তু বিচার করতে গেলে যখন দণ্ড দিবেন তখন লিমিটেশন আছে, কিন্তু যুগ্ম দায়রা তার 10 বছর পর্যন্ত বিচার করার এখতিয়ার আছে, সাজা দেওয়ার এখতিয়ার এটা আছে। আবার এই যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচার করার স্বাভাবিক এখতিয়ার 5 বছর, সাজা দেওয়ার এখতিয়ার 5 বছর, কিন্তু বিশেষভাবে যখন ক্ষমতাপ্রাপ্ত হবেন তখন তিনি শাস্তি দেবেন 7 বছর। 33 অনুযায়ী যেমন তিনি 29-তে ক্ষমতাপ্রাপ্ত হবেন, ক্ষমতাপ্রাপ্ত যে ম্যাজিস্ট্রেট হন নাই তিনি আবার পারবেন না, তিনি 5 বছরই। তাহলে আপনার ওই প্রশ্নের অপশনের ভিতরে খেয়াল রাখতে হবে যে এই জায়গায় কোনো প্যাচ লাগাই দিতে কিনা। বিশেষ কোনো লোক হইলে 7। হ্যাঁ, এরপরে আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের আরো কিছু প্রকার আমরা ইসে দেখতে পেয়েছি সিআরপিসি তে, সেগুলো একটু দেখি। 12 ধারাতে আছে, দেখেন এই যে আমরা 2 শ্রেণী ম্যাজিস্ট্রেট পড়লাম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা, কিভাবে নিয়োগ হবেন, এই কথাগুলো বলা আছে 11 ধারাতে। 10 ধারাতে আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কথা, আর 12 ধারাতে স্পেশাল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিয়োগের কথা বলা হচ্ছে 18 ধারাতে। 12 ধারাতে 3 শ্রেণী ম্যাজিস্ট্রেট পাই আমরা। 12-2-তে পাই স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। একটু লেখেন। বারো 4-এ পাই স্পেশাল ম্যাজিস্ট্রেট। বারো 6-এ আছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। বারোর একে বলা আছে
অর্পণ করা যাবে না। 12 সাথে আছে নির্বাহী। 12 বলা আছে এএসপি, নিম্নে কোনো পুলিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যাবে না। না, অ্যাসিস্ট্যান্ট পুলিশ দেয়া যেতে পারে, এর নিম্নের কোনো পুলিশ কর্মকর্তাকে দেয়া যাবে না। এই প্রশ্নটা আসেনি, তবে আসবে। আপনাদের সময় আসুক বা পরে আসুক, অবশ্যই আসবে। যেমন গতবার ভাই জানেন আমরা 204 ধারাতে একটা প্রশ্ন পড়াইছি, যে 204-এর 3 ধারাতে যে প্রসেস ফি বা অন্য কোনো কিছু দেওয়ার যদি বিধান থাকে, সেটা যদি না দেয় তাহলে মামলা খারিজ হয়ে যেতে পারে। এই প্রশ্নটা এইবার এই যে 25 সালের যে পরীক্ষাটা হলো এমসিকিউ, এটা কিন্তু এই প্রশ্নটা আসছে, এর পূর্বে কখনো আসেনি। এটা আমরা পড়াইছি। তো এই প্রশ্নগুলো আসার মতো প্রশ্ন। যেমন 12-1 যেটা আছে, এসপি এর নিম্নে কোন পুলিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা যাবে না। এটা এখনো পর্যন্ত পরীক্ষা আসেনি, তবে আসবে। কারণ সবসময় তো প্রিভিয়াস প্রশ্ন আসবে না, কিছু তো নতুনত্ব আসবে। এই নতুনের মধ্যে এটা একটা স্পেশাল নোট রাখবেন, এটা আসার মতো প্রশ্ন। আর একটা 11 ধারাতে আর একটা প্রশ্ন আছে, এই 11, 11 না, 10-এর সাথে পড়েন। 10-এর সাথে আছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যেটা, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যেতে পারে। দেখেন এই 3টা প্রশ্ন। 12-1 এএসপি নিম্নে কোনো পুলিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যাবে না। 12-7 মহানগর এলাকা পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যেতে পারে। 10-এর সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা যেতে পারে। দেখেন যখন ক্ষমতা অর্পণ করা হবে, তখন ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করতে পারবেন না, এবং এটা হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য দিতে পারবেন। অবশ্যই গেজেট হবে, নির্দিষ্ট সময়ের জন্য। পরে যদি রাষ্ট্র মনে করে যে না, টাকার দরকার নেই, অবশ্যই সময় থাকে 2 বছরের জন্য, অথবা 1 বছরের জন্য, বা 6 মাসের জন্য। বারো, ও সরি, 10-এর, আচ্ছা আচ্ছা, 10-এর 7 হবে, ভুল হচ্ছে। এইটা হবে 10-এর 7, আর এইটা হবে 11-4। এটা হবে 11-4। দেখেন তো 11-4 ঠিক আছে কিনা। এখন আসেন, এই যে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,
একটু একটু খেয়াল করেন, স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, স্পেশাল ম্যাজিস্ট্রেট, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এই স্পেশাল ম্যাজিস্ট্রেট কারা? স্পেশাল 12 ধারাতে বলা হচ্ছে যে নির্দিষ্ট বিশেষ কোন শ্রেণীর যদি মামলা দেওয়া হয়, গেজেট আকারে দেওয়া হয়, তাদেরকে তখন তারা সেই মামলাটা বিচার করবে, বাকিগুলো করবে না। স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট যারা থাকবেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদেরকে যখন বিশেষ কোনো আইনে কোনো দায়িত্ব দেওয়া হবে, সেই আইনটাই যখন তিনি দায়িত্ব পালন করেন, ততক্ষণ পর্যন্ত তার নাম থাকবে কি? স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। খেয়াল করেন, আমরা 12 কি পেলাম? এএসপি এর নিম্নে কোনো পুলিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা অর্পণ করা যাবে না। আমরা একটু বর্তমান প্রেক্ষাপটটা দেখি, সেনাবাহিনীকে কিছু ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে না এই 12 ধারা অনুযায়ী? 12 অনুযায়ী যে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তারা নির্দিষ্ট সময়ের জন্য 2 মাস অনুযায়ী 2 মাস পরে আবার বৃদ্ধি করতেছে এভাবে। তাহলে এই যে সেনাবাহিনীকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হচ্ছে, এই ক্ষমতাটা তারা কোত্থেকে পেল? 12 আমরা আসতেছি 12 স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। কিন্তু যদি পুলিশের উপর দায়িত্ব দেয়, প্রথম তো না, ও তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে যে এই নামটা হবে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট 12-2 বলা আছে। কিন্তু 12 হচ্ছে যে এসপি নিম্নে কোনো পুলিশ কর্মকর্তাকে দেওয়া যাবে না, বাকিদের দেওয়া যাবে। অর্থাৎ এসপি ওই সমপর্যায়ের ওই র্যাঙ্কের নিচে কাউকে দেওয়া যাবে না। এসপি ওই র্যাঙ্কের সমপর্যায়ের যারা আছে অথবা তার উপরে তাদেরকে দেওয়া হবে, নিম্নের সৈনিক যারা আছে তাদের দেওয়া হবে র্যাঙ্কে যারা আছে। এরপরে আসেন স্পেশাল ম্যাজিস্ট্রেট। দেখেন এই জায়গায় কিন্তু বলা হয়নি স্পেশাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা কিন্তু বলা হয়নি। সিআরপিসি তে খেয়াল করেন, সিআরপিসি তে যদি সাধারণভাবে যদি ম্যাজিস্ট্রেট কথাটা উল্লেখ থাকে, তাহলে ধরে নেবেন তিনি হচ্ছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। 2007 সালে যখন বিচার বিভাগ আলাদা হয়, 2009 সালে সেই সিআরপিসি সংশোধন করা হয়, তখন থেকে এই ম্যাজিস্ট্রেসির এই ব্যাখ্যাটা দেওয়া আছে 4(a)তে, 4(ক) সেকশনে বলা আছে যে যদি ম্যাজিস্ট্রেসি এই শব্দটার ব্যাখ্যা জানতে চাওয়া হয়, যদি কখনো শুধু ম্যাজিস্ট্রেট লেখা থাকে, তাহলে সেই ম্যাজিস্ট্রেট হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। স্পেশাল ম্যাজিস্ট্রেট তার মানে হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে যখন স্পেশাল কিছু দায়িত্ব দেওয়া হবে, তখন তিনি স্পেশাল জুডিশিয়াল স্পেশাল ম্যাজিস্ট্রেট। এখন দেখেন স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এটা তো সেনাবাহিনী দেখলাম। এরপরে আছে না ওই যে এই কে ছিল, সরোয়ার, গোলাম সরোয়ার নাকি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তারপরে আরো কি নুসরাত কে যেন আছে, এখন আছে। এই যে ভিডিও টিডিও করে করে জরিমানা করে, ফরমাল ইন্টারভিউ দিলে, এই যে তারা কি নির্বাহী ম্যাজিস্ট্রেট, তাদেরকে মোবাইলে কোর্টের মাধ্যমে তারা যে তাৎক্ষণিকভাবে ভোক্তা অধিকারের অধীনে, এই আইনের অধীনে তারা যে নিয়োগ প্রাপ্ত হন বিশেষ আইনে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা দেওয়া হয়, তখন তারা হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যারা থাকেন, তাদেরকে যখন স্পেশাল কিছু আইনে ক্ষমতা দেওয়া হয়, তখন তারা হচ্ছেন স্পেশাল ম্যাজিস্ট্রেট। যেমন আমরা যদি দেখি বিদ্যুৎ কোর্ট, যারা কোর্টে যান টান, শুনছেন না, নাম শুনছেন না? বিদ্যুৎ কোর্ট আছে, শ্রম আদালত আছে, এই যে পাশে আছে শ্রম আদালত। এই আদালত গুলা হচ্ছে আপনার স্পেশাল কিছু আইন দিয়ে এই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপর অর্পণ করা হয়েছে, তাকে ওই তথ্য ওই সময় ওই দায়িত্বটা দেওয়া হয়, তখন তার নামটা থাকে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এর আগে আমরা পড়ছি না ওই যে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আর স্পেশাল ম্যাজিস্ট্রেট, সবাই সমপর্যায়ে। স্পেশাল ম্যাজিস্ট্রেট আবার ওই নিম্নে যারা থার্ড ক্লাস বা সেকেন্ড ক্লাস আছেন তাদেরকে দেওয়া হয় না। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে স্পেশাল মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যখন তাদেরকে ওই বিশেষ আইনের দায়িত্ব দেওয়া হবে, তখন তারা স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। যেমন ওই যে মহানগরীর মধ্যে যে বিদ্যুৎ কোর্ট আছে, ডেস্কো, তারপরে আরো কি কি আছে, যাই হোক এই কোর্ট গুলা থেকে উদ্ভূত যে মামলা, মেরিন কোর্ট আছে, যে মামলাগুলো আছে, যারা বিচার করেন বা যাদের দায়িত্ব থাকেন, তারা হচ্ছে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে আমরা এই বিশেষ আইনগুলো পড়লাম, এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এই লাস্টের তিনটা, এই তিনটা একটু ভালোভাবে নোট রাখবেন। এএসপি এর নিম্নে কোনো পুলিশ কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা অর্পণ করা যাবে না। মহানগর এলাকা পুলিশ কমিশনারকে নির্বাহী ম্যাজিস্ট্রেটে ক্ষমতা অর্পণ করা যেতে পারে। নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটে ক্ষমতা অর্পণ করা যেতে পারে নির্দিষ্ট একটা সময়ের জন্য, রাষ্ট্র যদি সরকার মনে করে দিতে পারে। এরপরে আসেন 22 ধারা আর 25, 25 ধারা। 25 ধারাটা একটু গুরুত্বপূর্ণ, 22 ধারার দরকার নাই। এক্স অফিসিও, এক্স অফিসিও
জাস্টিসেস অফ দ্য পিস। পাঁচটা সবাই ক্লাস স্পেশাল এক্স অফিসিও জাস্টিসেস অফ দ্য পিস হচ্ছে দায়রা আদালত, এদিকে আছে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, হাইকোর্ট আছে সমগ্র বাংলাদেশ, হাইকোর্ট সমগ্র বাংলাদেশ। দায়রা আদালত, এরপরে হচ্ছে সিএমএম, সিজেএম, এটা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দেখেন, এক্স অফিসিও জাস্টিসেস অফ দ্য পিস, পদাধিকার বলে জাস্টিসেস অফ দ্য পিস। তারা কারা? হাইকোর্ট বিভাগের যিনি বিচারপতি, যারা বিচারপতি আছেন তারা সমগ্র বাংলাদেশের জাস্টিসেস অফ দ্য পিস। অর্থাৎ কোন একটা অপরাধ হলে ওই ব্যাপারে আমলে নেওয়া, তদন্তের জন্য নির্দেশ দেওয়া, কোন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার অধস্থ যারা আছে তাদেরকে নির্দেশ দেওয়া, সব স্বপরিণত সুমোটো এই কাজগুলো তিনি করতে পারেন। দায়রা আদালত, দায়রা আদালত পারেন। দায়রা আদালতের এই যে আমরা যে শ্রেণী বললাম, প্রথম যে দায়রা আদালত আছেন, অর্থাৎ যিনি ক্রিমিনাল কোর্টের একটা জেলার সর্বোচ্চ যিনি থাকেন আদালত, দায়রা আদালত, তিনি পারেন। সিএমএম, ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান থাকেন, যদি মহানগর হয় সিএমএম থাকেন, সিজেএম থাকেন। হ্যাঁ, 3 নম্বর। আর 4 নম্বর হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর এই সমপর্যায়ের যেহেতু মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আছেন তিনিও পারেন। এই পারবেন হচ্ছে তাদের সরকারি এখতিয়ারে। এখন যিনি ঢাকার সিএমএম আছেন তিনি কিন্তু এই পাশে মুন্সিগঞ্জের এরিয়ার মধ্যে জাস্টিস অফ দ্য পিস না, তিনি ঢাকার মধ্যে। কিন্তু মুন্সিগঞ্জ হোক আর যে জায়গা হোক, সমগ্র বাংলাদেশে পারবেন কে? হাইকোর্ট বিভাগে যিনি বিচারপতি থাকবেন, সমগ্র যত বিচারক আছেন সবাই পারেন। এখানে তাহলে একটা বিষয় হচ্ছে যে জেলা এবং দায়রা আদালত জেলা। তারা শুধু ওই জেলা ওই জেলার যেকোনো বিষয়ে সকল বিষয়ে করতে পারবেন। হ্যাঁ, এক্স অফিসিও বা জাস্টিস অফ দ্য পিস এক্স অফিসিও অর্থটা হচ্ছে পদাধিকার বলে। পদাধিকার। হ্যাঁ, বাংলাটা লিখে নেন, পদাধিকার বলে। জাস্টিস অফ দ্য পিস বাংলা হলো জাস্টিসেস অফ দ্য পিস মানে জাস্টিস অফ দ্য পিস, ওর বাংলা আলাদা করা নাই বা নাই, ওই কিছু লিগাল টার্ম থাকে যে হুবহু ওইটাই, বাংলাদেশ জাস্টিসেস অফ দ্য পিস। হ্যাঁ, অফিসিও পদাধিকার বলে। হ্যাঁ দায়রা চিফ মেট্রোপলিটন এরা তো এদিকে সব তাদের নিজেদের অধিকার তো হুম, ওইটুকুর জন্য শুধু যাচ্ছে ওইটুকুই, এর বাইরে পারবেন না। সংগ্রহ জি, ডিফারেন্সিয়াল থানা 25 25 ধারাতে। আর 22 ধারাতে আছে যে সরকার জাস্টিস অফ দ্য পিস নিয়োগ দিবেন বিভিন্ন এলাকায় উপযুক্ত ব্যক্তিদেরকে দিবেন। হ্যাঁ, তো সেটা পরীক্ষায় আসে নাই, আসার মতো না, কিন্তু 25 ধারাতে আসার মতো, যে নিম্নের কে জাস্টিস অফ দ্য পিস হতে পারেন বা তিনি হবেন না। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের সবাই, সুপ্রিম কোর্টের লেখেন, সমস্যা নেই, লেখা আছে। আচ্ছা, তাহলে সুপ্রিম কোর্টে লেখেন, সুপ্রিম কোর্টে লেখেন। সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের 2টা ডিভিশন, 2টা ডিভিশনে সবার আছে। অ্যাপিলেট ডিভিশন। আচ্ছা, আমরা অনেক আহ, ধারাগুলো পড়ে ফেলছি। আমি দেখি সুপ্রিম কোর্ট হাইকোর্ট দেন, তার সমস্যা নেই। 22 ধারা শিরোনাম তারিখে নিতে পারেন সুপ্রিম কোর্ট 22 ধারার দরকার নেই, 22 ধারা আমাদের পড়া দরকার নেই, 25 ধারাতে বলুন। সুপ্রিম কোর্ট বিচারক কিন্তু হাইকোর্ট সিএমএম কোর্টকে আমরা কোন কোর্টে বলছি? সিএমএম হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর সিজেএম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জেলা জেলা জেলাতে, জেলার যিনি ম্যাজিস্ট্রেট কোর্টের প্রধান তিনি সিজেএম, আর মহানগর মেট্রোপলিটন মানে মহানগরী। জি ভাই।
হুম? 25 ধারাতে প্রশ্ন আসতে পারে যে নিম্নের কে জাস্টিস অফ দ্য পিসের ক্ষমতা বলে হতে পারে না। তাহলে এর মধ্যে থাকার পরে আপনার অপশন দিয়ে আরেকজনকে বাইরে একজনকে দিয়ে দিলেন যে দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট, অথবা দিয়ে দিলেন যুগ্ম দায়রা জজ। যুগ্ম দায়রা জজ তো হতে পারবেন না। এ জায়গায় স্পষ্ট বলা আছে দায়রা আদালত। দায়রা আদালত পারবেন, সিএমএম পারবেন বা সিজিএম পারবেন, আর এর বাইরে কেউ পারবেন না। হ্যাঁ, আচ্ছা 29B তে একটা প্রশ্ন ইতোপূর্বে আসছে, জুরিডিকশন ইন দা এরিয়া ইন দা কেস অফ জুভেনাইল, সেটা হচ্ছে যে কিশোর অপরাধের ক্ষেত্রে। ওই জায়গায় বলা আছে কিশোর কত বছর বয়স পর্যন্ত, 15 বছর। এটা হালকা নোট রাখবেন, আপনারা এমনি পড়লে বুঝবেন, এমনি তো বই কেনেন, এমসিকিউ বই আছে, ওইভাবে পড়ে ফেলবেন। না, যে কোনো একটা দেখে ভালো দেখে কিনে নেন। আর 35A 35A ধারাটা এটা পড়বেন। এটা হচ্ছে যে যদি জেলখানায় থাকে তাহলে সাজা দেওয়ার সময় ওই যে যে জেলখানায় আগে কাটছে ওটা বাদ যাবে। দেখা যাচ্ছে যে কেউ একজন ধরা পড়ছে, 2 বছর ভিতরে ছিল, পরে জামিন পেয়ে বেড়ে আসছে, কিন্তু ফাইনালি যখন বিচার হয়েছে তখন তার সাজা দিয়ে দেওয়া হয়েছে 5 বছর। হাজতে ছিল, তাহলে 5 বছর যখন দেওয়া হলো তাহলে ওই যে আগে হাজতে ছিল ওই সময়টা বাদ যাবে। যে আমরা অনেক ওই পড়ে ফেলছি, তবে ইতোপূর্বে কারাদণ্ডে থাকার সময়টা বাদ যাবে সাজা মেয়াদ থেকে। জি, হ্যাঁ অবশ্যই। না, পূর্বে হাজতে যতদিন সে ভিতরে ছিল ওই সময়টা বাদ যাবে। 173 না, আর কোনো amendment নাই। জি, যারা অনলাইনে সংযুক্ত আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে? আপনাদের তো সরাসরি দেখতে পাচ্ছি না, তো আপনাদের কোনো বলার আছে কিনা যে এই জিনিসটা স্পষ্ট হয়নি? কারোর আছে প্রশ্ন? জি, সম্ভবত নাই প্রশ্ন। জি, আপনাদের আছে কিনা বলেন। আচ্ছা, আমার বিষয় হচ্ছে যে এই জায়গায় যারা কিশোর তাদের বিচারটা কে করবে সে বিষয়ে বলা আছে। তো এই জায়গায় প্রশ্ন আসছে যে কিশোর বলতে কত বছরের বয়সকে বোঝায়? 15 বছর। হ্যাঁ, 29B। কিশোরের বয়স বলা আছে 15 বছর। এদের বিচার করবেন হচ্ছে সিএমএম অথবা সিজেএম আদালত, এটা বলা আছে আর কি। তারা কিশোর। এটা হচ্ছে নাবালক 18 বছর। এক এক অপরাধের ক্ষেত্রে এক এক ধরনের বয়সের কথা উল্লেখ আছে, আমরা যখন পেনাল কোড পড়বো তখন দেখতে পাবো যে কখনো অপহরণের ক্ষেত্রে বালকের এক ধরনের বয়সের কথা বলা আছে, বালিকার এক ধরনের বয়সের কথা বলা আছে। এরপরে সম্মতি দেওয়ার ক্ষেত্রে তখন এক ধরনের কথা বলা আছে, যেমন 90 ধারাতে আমরা যখন পেনাল কোডে পড়বো 90 ধারাতে 12 বছরের কথা বলা আছে, যে একজন 12 বছরের নিচের ব্যক্তি সম্মতি দিতে পারে না তার নিজের ক্ষতির জন্য। এরপরে আমরা যখন আবার শিশু আদালত অনুযায়ী যদি দেখি শিশু আইনের 4 ধারাতে 18 বছরের কথা বলা আছে। আবার একটু একটু এরপরে যখন আমরা জেনারেল এক্সেপশন পড়বো তখন 82 ধারাতে যাই দেখবো যে 9 বছরের
নিচে যারা আছে তাদের কোনো কাজ কোনো অপরাধ না। এরপরে 9 বছর থেকে 12 বছর পর্যন্ত যারা আছে তাদেরও অপরাধ হবে না যদি অপরিণত বুদ্ধি সম্পন্ন হয়। অর্থাৎ অনেকে দেখা যাচ্ছে যে চালাক চতুর না, একটু হাবলা টাইপের থাকে, তাদের বয়স 12 বছর পর্যন্ত ছাড় দেয়া আছে। এটা 93 ধারা 83 ধারাতে আছে। এগুলো এক এক ধারাতে এক এক ধরনের আছে, তবে স্বাভাবিকভাবে যদি আপনি প্রশ্ন করেন যে নাবালক কত বছর, 18 বছর পর্যন্ত সবাই নাবালক। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত। 18 বছরে 18 বছর একদিন যেদিন হয়ে যাবে সেদিন সে প্রাপ্তবয়স্ক। 18 বছর পূর্ণ হওয়া পর্যন্ত সেদিন পর্যন্ত সবাই নাবালক। মানে ওটার আর একদিন আগ পর্যন্ত না, মানে 17 বছর 11 মাস 29 দিন এরকম না, 18 বছর। জাস্ট 18 বছর মানে সে নাবালক, কিন্তু 18 বছর একদিন যেদিন হবে সেদিন সে প্রাপ্তবয়স্ক। সে তখন সে আর এই সুবিধাগুলো পাবে না। আর কিশোরের এই 29 বিতে কিশোরের সংজ্ঞা এই বলা আছে যে 15 বছর বয়স পর্যন্ত, কারণ তখন তো এই যে শিশু আদালত ছিল না, তখন ওই কিশোরদের জন্য আলাদা কিছু আদালতের কথা ওই জায়গায় বলা আছে, সিজেএম আদালত। এই যে প্রেক্ষাপট আলাদা, যখন মহানগর হবে তখন সিএমএম, মহানগরের বাইরে গেলে সিজেএম। আপনার একটু আপনার বলছে 35 ক হচ্ছে ওই যে জেলখানায় যে সময়টা থাকবে, যখন সে সাজাপ্রাপ্ত হবে, সাজাপ্রাপ্ত হলে ওই হাজতবাসটা বাদ যাবে। আর এর সাথে যদি তাকে কখনো জরিমানা করা হয়, জরিমানা করার পরে যদি দেখা যায় যে না, সে যতটুকু তাকে সাজা দেওয়া হয়েছে তার থেকে বেশি সে ইতিমধ্যে জেল কেটে ফেলছে, তো জরিমানাও মাফ করে দেওয়া হবে। ওই জায়গায় বলা আছে শ্যাল স্ট্যান্ড রেমিটেড, ফাইন শ্যাল স্ট্যান্ড রেমিটেড, যে তাৎক্ষণিকভাবে তার এই ইটা বাতিল করে দেওয়া হবে। যদি বেশি হয় জরিমানা মকুব হতে পারে না, অবশ্যই হবে, শ্যাল বলা আছে হবে। আমরা যখন ওই যে এভিডেন্স অ্যাক্ট পড়বো তখন কিন্তু এগুলো আমরা পড়বো যে মে প্রিজিউম, শ্যাল প্রিজিউম, কনক্লুসিভ প্রুফ, এটা খুবই গুরুত্বপূর্ণ। মে শব্দটা যদি থাকে আইনে কোথাও, হ্যাঁ, এই যখন মে শব্দটা থাকবে হতে পারে, তখন এটা ডিসক্রিশনারি পাওয়ার হতেও পারে, না হতে পারে, কিন্তু শ্যাল যে জায়গায় থাকবে সেটা বিচারকের কে অবশ্যই মানতে হবে। এ জায়গায় এদিক ওদিক করার সুযোগ নাই যে সে না মানবে, অর্ধেক মানবে বা মানবে না, এরকম আর সুযোগ নাই। সেটাই। হ্যাঁ, সেটাই, যে যখন বেশি ভোগ করে ফেলছে এবং সাথে জরিমানা করা হয়েছে তখন জরিমানাটা বাদ দেবে, জরিমানা দেওয়া লাগবে না। কোনটা ওভার হয়ে গেছে? যেমন একটু না, জরিমানা তো আর বেশি হয় না, তার যেমন জরিমানা তো আর সে খাটে নাই, সে তো জেলখানায় থাকে, জরিমানা তো আর দেয় না। এখন সাজা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আর নতুন করে কিছু করার নাই, কারণ রাষ্ট্র আমাদের এই জায়গায় ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা রাখে না। হ্যাঁ, এটা নিয়ে একাধিক আলোচনা চলতেছে, হয়তো কোনো একটা কাঠামো দাঁড় হবে হয়তো ভবিষ্যতে। খালাস পেলে কিছু করার নেই। ওটা নিয়ে কিছু করার নেই, না, তার জন্য কিছুই করার নাই, আমাদের ক্ষতিপূরণ পাওয়ার কোনো নাই। তবে ইতিপূর্বে বেশ কয়েকটা মামলায় তারা হাইকোর্টে রিট করছে যে আমাকে এই যে যে ক্ষতি করা হলো এটা ক্ষতিপূরণ চাই। অনেক সময় হাইকোর্ট এটা বলে দিয়েছে যে তাকে এত ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হোক, এটা না ক্ষতিপূরণ নির্দেশ দিয়েছে। হম, তবে ব্যক্তি কেন্দ্রিক এরকম ওটা সাধারণত রাষ্ট্র কেন্দ্রিক হয়েছে, যে রাষ্ট্র তাকে অবৈধভাবে বা বিনা বিচারে আটক রাখছিল, রাষ্ট্রের কাছে সে ক্ষতিপূরণ চেয়েছে, কিন্তু ব্যক্তির কাছে এটা খুব কম হয়েছে। হয়নি তা না, মাঝে কোন প্রতিষ্ঠানের জন্য ওই যে আপনাদের যারা প্রাইভেট ইউনিভার্সিটির একটা ঝামেলা ছিল, এই যে না 50 জনের বেশি ভর্তি করতো, বার কাউন্সিল তো 50 জনের বেশি একটা সেশনে ভর্তি করার মানে এই বিধান ছিল না, তখন এই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু করছিল, জরিমানা আরোপ করছিল যে এই টাকাটা জমা দিতে হবে, এরকম আর কি, যে এই যে বিশেষ কিছু ক্ষতিপূরণে চাইছে। পরে সে খালাসপ্রাপ্ত হইল। তো এখন সে মামলার আসামি যে খালাসপ্রাপ্ত হইল, সে তাদের বিরুদ্ধে পরবর্তীতে কোনো ক্ষতিপূরণ দাবি করতে পারে। আচ্ছা, ক্ষতিপূরণ দাবি বলতে এটা আলাদা মামলা বিধান আছে, যেটা হচ্ছে 476 বি ধারা অনুযায়ী যে বিধান আছে, যে 195 ধারা অনুযায়ী যদি সে ব্যবস্থা গ্রহণ না করে তখন 476 ধারা অনুযায়ী সে আপিল করতে পারবে। সাধারণত হচ্ছে যে এটা আদালত যখন রায় দেয় তখন বলে দেয় যে এই মামলাটা মিথ্যা মামলা ছিল, খালাস দেওয়া হলো। যদি এই মিথ্যা মামলা ছিল খালাস দেওয়া হলো এই কথাটা না উল্লেখ করে শুধু যে
স্বাক্ষর প্রমাণ হাজির হয়নি, খালাস দেওয়া হলো, তাহলে এটা মিথ্যা বলা যাবে না। খালাস পাইলেই যে মিথ্যা হয়ে গেছে তা না। হতে পারে যে বাদী পক্ষ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি, যার কারণে খালাস। এর মানে এই না যে মামলাটা মিথ্যা ছিল। কিন্তু আদালত যদি অর্ডারে লিখে ফেলে রায়ে যে না মামলাটা মিথ্যা ছিল, মিথ্যা মামলা দায়ের করছে, আসামিকে খালাস দেওয়া হলো, তখন আদালতই তার বিরুদ্ধে, বাদীর বিরুদ্ধে মামলা দায়ের করবে। আর যদি আদালত না করে, আপনি করতে পারবেন, আপনি যদি ভুক্তভোগী হন। মামলাটা তখন ওই আদালতেই করতে হবে যে তাকে বাদীর বিরুদ্ধে প্রসিকিউশন ইস্যু করার জন্য আবেদন করতে হবে। তখন আদালত বাদীর বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করবে। না করে তাইলে ওই আদালত না করলে 476 বিতে আপিল করার বিধান আছে। এটাও পরীক্ষা আসছে, তাহলে প্রশ্ন 476 বিতে আপিল করার বিধান আছে, আপিল করে আপিল করবে। এটা হাইকোর্ট পর্যন্ত যাওয়ার সুযোগ আছে একই মামলায় একই মামলায়। নতুন কোনো মামলা হবে না। হ্যাঁ, নতুন মামলা বলতে ওই মামলাটাই আলাদা ট্রান্সফার হয়ে যাবে, দিয়ে নতুন একটা মামলা হবে। এটা কত যেমন আমরা যখন এই পেনাল কোড পড়বো, যেমন 193 ধারাতে আছে পেনাল কোডে যে জুডিশিয়াল প্রসিডিংসে যদি কেউ মিথ্যা সাক্ষ্য দেয় অথবা মিথ্যা মিথ্যা দলিল উপস্থাপন করে, তখন তার সাজা হবে 7 বছর, অন্যান্য ক্ষেত্রে 3 বছর। এখন কেউ একজন আদালতে এসে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা দিল, ডকুমেন্ট সাবমিট করলো অথবা মিথ্যা সাক্ষ্য দিল কাউকে ফাঁসানোর জন্য, তখন লাস্টে যে প্রমাণিত হলো যে এই যে সাক্ষ্য দিয়ে সেটা মিথ্যা সাক্ষ্য দিয়েছে, তো ওই সাক্ষী অথবা ওই বাদীর বিরুদ্ধে আদালত মামলা করবে। কারণ ওই সাক্ষ্যটা হয়েছে কোথায়, ঘটনাস্থল কোথায়, ওই আদালতে। তাহলে মামলাও করবে কি ওই আদালত করবে। কিন্তু ওই আদালত মামলাটা কোথায় করবে, খেয়াল করেন, এই ঢাকা কোর্টের যে কোর্টগুলো আছে, এই কোর্টটা কোন থানার এরিয়ার মধ্যে, জুরিসডিকশনের মধ্যে, কোতোয়ালি থানার এরিয়ার মধ্যে। তখন ওই মামলাটা কোতোয়ালি থানাকে নিয়মিত মামলা এজাহার হিসেবে রুজু করার জন্য আদালত নির্দেশ দিয়ে দেবে। আর এই মামলাটা বাদী হবে ওই আদালতে যিনি পেশকার থাকবেন তিনি, মানে প্রতিনিধিত্ব। জজের তো নিজে যে মামলা করবে না, প্রতিনিধি হিসেবে কে দিবে, এই পেশকারকে দিবে, অথবা শেরেস্তাদার যে মামলা দায়ের করবে। সময় মধ্যে না, ক্রিমিনাল মামলার কোনো লিমিটেশন নাই। এখন থেকে 3 বছর আগে 3 বছর না, কোনো লিমিটেশন নাই, কোনো 3 বছর নাই, কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, ক্রিমিনাল মামলা কখনো থামাতে হবে না, যে কোনো সময়। হ্যাঁ, আপিল করা বা রিভিশন করা এইগুলোর কিছু বাধ্যবাধকতা আছে, কিন্তু আপনার মূল মামলা দায়ের করার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই। অ্যাপ্লিকেশনে কিছু আছে যে আপনি এতদিনের মধ্যে আপিল করবেন, এতদিনের মধ্যে রিভিশন করবেন, এতদিনের মধ্যে রিভিউ করবেন। ওটাও যে হয় না তা না, অনেকদিন পরে যে আমি এই কারণে রিভিশন করতে পারি নাই, তখন কারণ দর্শাতে পারলে, সন্তুষ্ট করতে পারলে আবার চালু হয়ে যাবে। ওর মামলায় কথা বলবেন। ক্রিমিনাল মামলায় কোনো তামাদি নাই, 100 বছর পরে মামলা করা যাবে না। ক্রিমিনালেও আছে ওই যে বিভিন্ন স্পেশাল প্রেক্ষাপটে, যেমন আপনি আপিল করবেন কতদিনের মধ্যে, এটা তো মূল মামলা না, মূল মামলা না। কিন্তু মূল মামলা আপনি যে কোনো সময় করতে পারবেন, কিন্তু আপনাকে তো কোর্টকে সন্তুষ্ট করতে হবে। আপনি যে হুট করে যে মামলা করে দিলেন হবে না, কোর্টকে সন্তুষ্ট করতে হবে যে এতদিন আমি মামলা করতে পারিনি এই কারণে, রিভিউ নাই। তবে বাংলাদেশ সংবিধানের 105 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগ রিভিউ শুনানি করতে পারেন, তার নিজের প্রচারিত রায়কে তিনি রিভিউ করতে পারেন। জি, আর কারো কোনো প্রশ্ন? আপাতত তো এটা পড়াচ্ছি, দেখা যাচ্ছে, এটা শেষ করি। জি, তা আমি সুপ্রিম কোর্টের লয়ার, আর চেম্বার আছে জজ কোর্টে, সুপ্রিম কোর্টেও যাই। তাহলে প্রশ্ন আর নাই মনে হয়, তাহলে আরো দেখা হবে। এখন কিন্তু নিয়মিত আজকের পরে এই বিষয় নিয়ে আর কিন্তু আলোচনা হবে না। এটা ফার্স্ট, এটাই লাস্ট, হয়তো যদি একটা সলভ ক্লাস হতে পারে। আমরা কিন্তু অলরেডি ট্রেন ছেড়ে দিছে। এর আগে হচ্ছে ওই যে গাড়ি শুরু করার আগে দেখবেন স্টার্ট দেওয়ার আগে গাড়ি একটু এগোয় যায় আবার একটু পিছনে আসে। আমরা কিন্তু ইতিপূর্বে 2-3টা ক্লাস হয়েছে, আমি অনেক বিষয়, একই বিষয় কিন্তু অনেকবার পড়াইছি। আমাদের মূল ক্লাস কিন্তু আজকে থেকে শুরু হয়ে গেল, এটা ব্যাক হবে না কিন্তু। এই জন্য প্রত্যেকটা ক্লাস গুরুত্ব দিয়ে নোট করবেন, পড়বেন। এর পরের থেকে পড়াবো কিন্তু আমরা যতটুকু পড়াইছি তারপরে পরবর্তী ক্লাস একটু অফিস থেকে জেনে নেবেন। তবে আমার ক্লাস সাধারণত শুক্রবারে আছে। হ্যাঁ, শুক্রবারে থাকবে। আমি টপিক অনুযায়ী যখন যে ধারাটা আসবে সেই অনুযায়ী পড়াবো। ধারা অনুযায়ী তো বইতে আছে, ওইভাবে পড়ালে মনে থাকবে কম। আমি আমার মতো করে আমি বুঝে আপনাদেরকে যত সহজে বোঝাতে পারি আমি সেইভাবে উপস্থাপন করবো, তখন যে ধারাগুলো আসবে সেটা লিখে রাখবো এবং আমি শেষ করবো ইনশাল্লাহ।
জি ঠিক আছে, ভালো থাকবেন। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি করবেন